মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু টেলি এডুকেশন ক্লাস। তো আজকে আমরা কি পড়তে চলছি? আজকে আমরা আমাদের মহাকর্ষণের তৃতীয় ভাগের বিষয় পড়তে চলেছি, তাই তো? আমরা মহাকর্ষণের মধ্যে দুটি ভাগ পড়েছি, তাই না? সেখানের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ধরনের জিনিস পড়েছি, মহাকর্ষণ বল, তারপরে পৃথিবীর যে রয়েছে আমাদের মধ্যাকর্ষণ রয়েছে, পৃথিবী চাঁদের মধ্যে, তা ভিন্ন ভিন্ন আমরা পড়েছি, তাই তো? যে জিনিস পৃথিবীতে সব জিনিসকে ধরে রাখে, তাই তো, যে বল, সেটিকে আমরা জানি সেটি হলো মহাকর্ষণ। তো দেখি আজকে আমাদের তৃতীয় ভাগে কি আছে, চলো। তো দেখতেই পাচ্ছো এখানে তোমাদের সামনে যে ছবি খোলা আছে, এখানে দুটি ব্যাগ দেখানো হয়েছে। তোমরাও যখন স্কুলে আসো তখন ব্যাগ নিয়ে আসো, তাই না? তো দেখো দুই ধরনের ব্যাগ দেখানো হয়েছে। একটি ব্যাগের দেখতে পাচ্ছো, একটি ব্যাগের যে ফিতা রয়েছে সেটির যে ক্ষেত্রফল রয়েছে সেটি বেশি, আর আরেকটি ব্যাগের ফিতার ক্ষেত্রফল কম। তো তুমি দেখতেই পাচ্ছ যার ক্ষেত্রফলটি বেশি ছিল সেটি নিয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যে ফিতাটির ক্ষেত্রফল কম সেটি নিয়ে দেখতে পাচ্ছ যে ওনাকে অসুবিধা হচ্ছে। তোমরাও দেখবে তো তোমাদের যে স্কুল ব্যাগ রয়েছে সেটি নিয়ে কোনোদিন যখন বেশি ভারী থাকে কোন ধরনের ফিতা থাকলে তোমাদের বেশি অসুবিধা হয়, তাই তো দেখবে। তো চলো দেখো আর এখানে ব্যাগ দেখানো হয়েছে, সেটিও একই, যেখানে বেশি ক্ষেত্র রয়েছে তারকে তুলতে সুবিধা, আর যার ক্ষেত্রফলটি কম রয়েছে সেটি যখন তুলতে যাচ্ছে তখন হাতে ব্যথা হচ্ছে, প্রবল হচ্ছে, তাই তো? তো এইটা আমরা দেখলাম। তারপরে দেখো এখানে কি দেখানো হয়েছে, এখানে আপেল রাখা আছে, আর এখানে কাটার জন্য দুটি যন্ত্র রাখা হয়েছে, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানে চাকু আছে, চাকু নিয়ে কি করলো, ও আপেলটা যখন কাটতে চেষ্টা করলো তখন একটু অসুবিধা হলো, যে চাকুর ভোঁতা, তাই তো? আর একটা দেখতে পাচ্ছি একটা চাকু তীক্ষ্ণ আছে, তো সেটা দিয়ে খুবই ভালো করে আপেলটি কেটে গেল। তো এখানে যে তোমরা দেখলে কি করছে, দেখলে যে যা ভোঁতা সেটি দিয়ে আপেল কাটতে কষ্ট হচ্ছে, যা তীক্ষ্ণ রয়েছে সেটি দিয়ে আপেল কাটতে কষ্ট হয়নি, খুবই তাড়াতাড়ি আপেলটি কেটে গেছে। তারপরে দেখো এখানে কি দেখানো হয়েছে, এখানে দুটি লোহা দেখানো হয়েছে, তাই না? আমরা যে দেয়ালের মধ্যে মাঝে মাঝে কিছু ছবি টাঙতে লাগে, কিছু যদি লাগাতে হয় তার জন্য আমরা এই ধরনের লোহা, তাই তো, বা পেরেক বলি যাকে, সেটা আমরা লাগাই। তো দেখতেই পাচ্ছ যে লোহার যে আমাদের যে এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, যে পেরেক রয়েছে সেটির যে মাথা রয়েছে সেটি তীক্ষ্ণ, তাই তো? এখানে দেখতে পাচ্ছ যে তীক্ষ্ণ পেরেকটি রয়েছে সেটি খুবই সহজভাবে দেয়ালে ভরতে পারছি, তাই তো? কিন্তু যে পেরেকের দেখতে পাচ্ছ যে ভোঁতা রয়েছে, ঠিক আছে, মাথাটি চওড়া রয়েছে, সেই চওড়াটি যখন আমরা যখন বল প্রয়োগ করি তারপরেও কিন্তু কষ্ট হয়, তাই না? তো এইগুলো আমরা দেখলাম, ঠিক আছে। আমরা ব্যাগ দেখলাম, আমরা আপেল কাটতে গিয়ে তীক্ষ্ণ চাকু দেখলাম, আমরা এখানে পেরেক দেখলাম, লোহা দেখলাম, তাই না? যে একটিকে ভরতে সহজ, এইভাবে দেখো যখন লোহাকে আমরা সোজা দেয়ালে কি করলো দেখতে পারলে, যে এটাকে সোজা ভরা হয়েছে, তাই তো? যখন সোজা আমরা বল প্রয়োগ করলাম তখন এটি খুবই সরলভাবে চলে গেল। কিন্তু সেইখানে দেখো কোনোদিন লোহাকে যদি আমরা এইভাবে তেড়া করে এখানে বল প্রয়োগ করে যখন দেয়ালে আমরা করি তখন কি এটা কি সহজে যায়? যায় না, তাই না? তো এইটি আমরা দেখলাম এখন। তো দেখতেই পাচ্ছো এই যে বলটি প্রয়োগ করা হয়েছে সেটি কি দেওয়ালের মধ্যে সোজাভাবে প্রয়োগ করা হয়েছে, তাই না? তারপরে দেখো এখানে একটি স্পঞ্জ বলতে পারো বা তুলা জাতীয় জিনিস বলতে পারো, সেটিতে যখন বল আমরা উপরিভাগে প্রয়োগ করলাম সোজাভাবে, দেখতেই পাচ্ছ যে আমরা যে বলটা প্রয়োগ করলাম সেটি কি সোজাভাবে করলাম। তারপরে দেখো এখানে আরেকজন দেখানো হচ্ছে, উনি কি করছেন, উনি সেখানে সেন্ট লাগাচ্ছেন বা পারফিউম লাগাচ্ছেন, তাই না? তো এটি লাগিয়ে দেখো যখন উনি এটাতে বল প্রয়োগ করছেন তখন কি সোজা বল দিচ্ছেন, তাই তো? তো সোজা বলে যখন উনি প্রয়োগ করছেন তখন জিনিসটি খুবই সহজভাবে আমাদের বল প্রয়োগে সেটি কাজ করে। তো দেখতেই পাচ্ছ এখানে বল দেখানো হয়েছে, আমরা বলটি কি এইভাবে সোজা বল প্রয়োগ করছি, আর এটি কি এই জায়গাটি হলো আমাদের পৃষ্ঠতল, তাই তো?
সেইখানে আমরা দেখলাম। তারপরে এইখানের মধ্যে আমরা দেখলাম যে একই ধরনের সেই বল সোজাভাবে প্রয়োগ করা হয়েছে। আরেক যেখানে পারফিউমের জায়গায় দেখলাম, তখনই দেখলাম যে বল কি এইভাবে সোজা করে প্রয়োগ করা হয়েছে। তো এখান থেকে আমরা কি জানলাম দেখো, পৃষ্ঠের লম্ব কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে তাকে থ্রাস্ট বলে। কি বলে? যখন আমরা যে কোনো একটি পৃষ্ঠের উপর যখন আমরা বল প্রয়োগ করব, দেখো বল কি হয় আমরা জানি, বল হয় আমরা যে কোনো যখন আমরা টানি বা সেটাকে ধাক্কা দেই, সে সব ধরনের জিনিস যেটাতে আকার বদলি হয় বা যেটাতে জিনিস সরে যায় বা জিনিস থেমে যায়, সে সব জিনিসের জন্য আমরা বল প্রয়োগ করি, তাই তো। কিন্তু একটি বিশেষ ধরনের বল তোমরা বলতে পারো, যে বলে কি হয়, এইভাবে যখন আমরা বলটি এইভাবে লম্ব করে প্রয়োগ করি, তাই তো। মানে বলটি তোমরা দেখতে পাচ্ছ, বল এইভাবে আমরা প্রয়োগ করিনি, বলটি এইভাবে আমরা প্রয়োগ করিনি, বলটি কি দেখতে পাচ্ছ যে পৃষ্ঠতলে ঠিক সোজা করে আমরা সেটি প্রয়োগ করেছি, মানে একটা লম্ব করে প্রয়োগ করেছি, তাই তো। তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পৃষ্ঠতল মানে যে পৃষ্ঠ রয়েছে তার সাথে যে আমাদের বলটি, সেটি কি হচ্ছে, এখানে একটি 90 ডিগ্রি তৈরি করছে, তাই তো। তো এই ধরনের যে বল হয় সেটিকে আমরা বিশেষ করে কি বলি, সেটির একটি বিশেষ নাম আছে, সেটিকে আমরা বলি থ্রাস্ট। ঠিক আছে, সবাই মনে রাখবে, থ্রাস্ট হলো এক ধরনের বল, কিন্তু বল আর থ্রাস্টের মধ্যে কি রয়েছে পার্থক্যটি, যে সেটি পৃষ্ঠতে বা যে কোনো পৃষ্ঠতল বা যে কোনো ক্ষেত্রেতে সেটি সোজা বা লম্ব করে প্রয়োগ করা হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? চলো, খুবই ভালো। এখন দেখো, আমরা থ্রাস্টের বিষয়ে আরো জানবো, আরো পড়বো। তারপরে দেখো থ্রাস্টের এসআই একক। এসআই একক কত হয় থ্রাস্টের? দেখো থ্রাস্ট এক ধরনের বল, তো সেটির এসআই একক কি হবে? সেটিও নিউটনই হবে। ঠিক আছে, মনে রাখবে সবাই, থ্রাস্টের এসআই একক কিন্তু নিউটন। চলো আগে দেখা যাক। তো আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, দেখি প্রশ্নটি কি। দেখো জিজ্ঞেস করা হয়েছে, বালির উপর স্থাপন করার সময় একটি লোহার ঘনক্ষেত্র দ্বারা দেওয়া থ্রাস্টের সমান হয়। এ ঘনক্ষেত্রের ভর, বি প্রতি একক পৃষ্ঠের ক্ষেত্রফলের ভর, সি ঘনক্ষেত্রের ওজন, ডি প্রতি একক পৃষ্ঠের ক্ষেত্রফলের ওজন। আমি তোমাদেরকে এখানে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম, আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতে পারবে। কি জিজ্ঞেস করা হয়েছে দেখো, বালির উপর স্থাপন করার সময় একটি লোহার ঘনক্ষেত্রের দ্বারা দেওয়া থ্রাস্টের সমান কত হয়? সেই থ্রাস্টটা কিসের উপরে থাকবে, নির্ভর থাকবে, সেটি এখানে জিজ্ঞেস করা হয়েছে। ভালো করে অপশন গুলো পড়ো, আমি আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতে পারবে। সময় এখানে শেষ হয়ে গেল। শুদ্ধ উত্তরটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো সি, ঘনক্ষেত্রের ওজনের উপর। যে ঘনক্ষেত্র আমরা প্রয়োগ করেছি তার ওজনের উপর সবসময়, যে বালির উপরে আমরা যখন জিনিসটি রাখবো, ঘনক্ষেত্রটি রাখবো, তখন সেটির ওজনের উপরে নির্ভর করবে যে কত থ্রাস্ট এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, চলো সবাই মনে রাখবে। এখন আমরা দেখি, আমরা যে থ্রাস্টের বিষয়ে পড়ছি সেটিতে আরো কি কি রয়েছে। তো দেখো এখানে দেখানো আছে, একটি টেবিল আছে, টেবিলের উপরে এইভাবে আমরা একটি বই রেখেছি, বই বা খাতা যাও দেখতে পাচ্ছ সেটি রেখেছি। তো দেখতেই পাচ্ছ সেটিও কি টেবিলের উপরে এইভাবে লম্বাকৃত একটি বল প্রয়োগ করছে, তাই না? তারপরে দেখতে পাচ্ছ এখানে একজন মানুষ রয়েছেন, উনি বসেছেন। তো এইভাবে যখন উনি সোজা হয়ে বসলেন তখন কি উনি একটি থ্রাস্ট প্রয়োগ করলেন, তাই না? এইভাবে চেয়ারের উপরে। দেখো এখানে আরেকজন ব্যক্তি দেখানো হয়েছে, ও কি হয়েছে, ও বিছানার উপরে উঠেছে। তো দেখতেই পারছো যখন এখানে যে এখানেও কিন্তু ও থ্রাস্ট প্রয়োগ করছে, বুঝতেই পারছো তাই না? এখানে কি ওভাবে সোজা দাঁড়িয়েছে, আর যে আমাদের বিছানার ক্ষেত্রফলটি রয়েছে বা পৃষ্ঠটি রয়েছে সেটি কি এইভাবে সোজা, তাই না? তো দেখতেই পারছো থ্রাস্টটি ও কিসে দিয়ে প্রয়োগ করছে, ওর পায়ের যতটুকু ক্ষেত্র রয়েছে সেটা দিয়ে থ্রাস্ট প্রয়োগ করছে।
তাই তো? তোমরা কোনো কোনো সময় বিছানাতে উপরে উঠো, তাই না, লাফালাফি করো। তো এইভাবে দেখবে, ধ্যান দিয়ে দেখবে যে যখন ও ওর পা দিয়ে, ঠিক আছে, ওর পা দিয়ে যখন আমাদের যে বিছানাটি রয়েছে সেটির উপরে যখন থ্রাস্ট দিল, বলটি দিল, তখন কি হলো, কিছু জায়গাটি ভূমিটিতে খুব প্রবল প্রভাব হয়েছে, তাই তো? কিন্তু সেই একই ক্ষেত্রে যখন ও এখনো থ্রাস্ট দিচ্ছে, তাই তো, এভাবে ও সোজা করে বিছানাতে শুয়েছে, তো এই থ্রাস্টে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, ওর যে ক্ষেত্রটি রয়েছে ছেলেটির, সেই ক্ষেত্রটি বেশি। তার জন্য কি হচ্ছে, কোনো প্রবল যে বলটি রয়েছে সেটি চারিদিকে ছড়িয়ে গেছে, তাই না? কোনো এক জায়গাতে বিশেষ বল পড়েনি বা বিশেষ থ্রাস্টের প্রভাব পড়েনি, সেটা আমরা দেখলাম, তাই তো? তো সেটা দিয়ে আমরা কি জানলাম, দেখো, আমরা সেটি দিয়ে, তারপরে এখানে দেখো, এটা তো আমরা দেখলাম, কি জানলাম এটা দেখবো। এখানে দেখো আর একটি ছেলে দেখানো হয়েছে, ও কোথায় গিয়েছে, ও একটি সমুদ্রের পাড়ে বা সাগরের পাড়ে গিয়েছে। ওইখানে যে বালি রয়েছে, যখন বালিটির উপরে ও দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ, এখন কি হচ্ছে, ওর জুতোর যৌতুক জায়গায় রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, তাই না, এই জায়গা বা এই জায়গা রয়েছে, সেইটি বালির উপরে থ্রাস্ট প্রয়োগ করছে, তাই তো? তো যখন একটি বালির উপরে থ্রাস্ট প্রয়োগ করছে, কি হচ্ছে, ও মাটিতে গেড়ে যাচ্ছে। কিন্তু সেই একই ক্ষেত্রে যদি ও ওর নিজের শরীরের পুরো বলটি বা পুরো থ্রাস্টটি যদি প্রয়োগ করে, ও কি মাটিতে গাড়বে? না, তাই না। তো এখানে কি হচ্ছে, জিনিসটি হচ্ছেটি কি, সেটা একই ক্ষেত্রে আমরা দেখলাম যখন ছেলেটি বিছানায় ছিল, এখন আমরা দেখলাম যখন একটি ছেলে বালির ধারে ছিল। তো তারপরে আমরা সেটি দেখলাম, তো দেখো, এখানে একটি চেয়ারের উপরে কি একটি জালিকৃত একটি জিনিস রাখা হলো, তো সেটির উপরে কি করলেন, উনি বসে গেলেন। তো সেটি বসতে আমরা বুঝতেই পারলাম যে সেখানে কি হচ্ছে, থ্রাস্ট কম প্রয়োগ হচ্ছে। এখন দেখো, যখন উনি একটি পা পা দিয়ে যখন উনি সেটাতে চাপ দিচ্ছেন, তখন চেয়ারটি গেড়ে যাচ্ছে, তাই তো? সেটা আমরা দেখলাম। তো এই যে আমরা তিনটি ভিন্ন ছবি দেখলাম, সেটার থেকে আমরা বুঝলাম কি, তোমরা ভাবো তো, কি বুঝতে পারলে এখান থেকে? দেখো, প্রয়োগকৃত থ্রাস্ট একটি এলাকা অবলিক ক্ষেত্র জুড়ে বিস্তৃত হয়, ঠিক আছে? আমাদের যে থ্রাস্ট আমরা প্রয়োগ করি, সেটি কিন্তু একটি এলাকা বা একটি ক্ষেত্র বলতে পারো বা কালি বলতে পারো, জুড়েই এটি বিস্তৃত হয়। তারপরে দেখো, একক ক্ষেত্রের উপর থ্রাস্টের পরিমাণকে চাপ বলে। মানে আমরা যদি ক্ষেত্র, একক ক্ষেত্র ধরতে গেলে, তুমি যদি, আমি ধরলাম, যদি সেন্টিমিটারের হিসাবে আমরা ধরি, তাই না, সেন্টিমিটার হিসাবে ধরি, তো এখান থেকে যদি 1 সেন্টিমিটার নেই বা এখান থেকে 1 সেন্টিমিটারের একটা এলাকা নেই, ভাবো, তো সেইটির উপরে আমরা যে থ্রাস্টটি প্রয়োগ করব, সেটিকে আমরা কি বলি, চাপ, ঠিক আছে? আমাদের যে থ্রাস্ট, সেটি একক ক্ষেত্রে, একক ক্ষেত্রে আমরা কত পরিমাণের থ্রাস্ট প্রয়োগ করছি, সেটাকেই চাপ বলা হয়। তো এখানে তোমরা যে তিনটি ছবি দেখেছিলে, সেটা থেকে কি বুঝেছিলে, দেখো, ওর পায়ের ক্ষেত্র ওর শরীরের ক্ষেত্র থেকে কম ছিল। তো এখানে কি দেখলাম, যে ওর যে পায়ের ক্ষেত্রটা যে ছিল, সেটি দিয়ে যে ও থ্রাস্টটি প্রয়োগ করছে, সেটি কি, সেটি হলো চাপ। আর আমরা দেখতে পাচ্ছি ও যে শরীর দিয়েও ও শরীরের ক্ষেত্র বেশি, তো সেটি দিয়ে যে ও থ্রাস্ট প্রয়োগ করছে, সেটাকে আমরা কি বলবো, চাপ। তো এখানে তোমরা একটা জিনিস তো বুঝতে পারলে যে চাপে কম আর বেশি দেখাচ্ছে, তাই তো? তো সেটি কিসের জন্য, সেটি আমরা দেখব, কিন্তু এইটার আগে আমরা একটি প্রশ্ন নিয়ে নেব। তো দেখি প্রশ্নতে কি আছে, দেখো, একটি প্রদত্ত প্রয়োগ থ্রাস্টের জন্য একটি ধারালো পিন দ্বারা একটি পৃষ্ঠের উপর চাপ হলো, ঠিক আছে? আমরা একটি ধারালো পিন নিয়েছি, বা তোমরা পেরেক বলতে পারো বা লোহা বলতে পারো, সেটি নিয়েছি, আর একটি ক্ষেত্রের উপর আমরা থ্রাস্ট প্রয়োগ করেছি। এখন এটির উপরের যে চাপ হবে, ঠিক আছে, সেই থ্রাস্ট দিয়ে আমরা জানি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপ কি হবে, দেখো অপশনে কি কি আছে, এ একটি ভোঁতা পিন দ্বারা প্রয়োগ করার চাপের চেয়ে বেশি, বি একটি ভোঁতা পিন দ্বারা প্রয়োগ করা চাপের চেয়ে কম, সি একটি ভোঁতা পিন দ্বারা প্রয়োগ করা চাপের সমান, বা ডি হয় কম বা সমান চাপ একটি ভোঁতা পিন দ্বারা প্রয়োগ করা। তো
তো দেখো, এই অপশনগুলো ভালো করে পড়ো, আমি তোমাদেরকে 2 সেকেন্ড সময় দিয়ে দিলাম, আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতে পারবে। এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, যে একটি ধারালো পিন আছে বা তীক্ষ্ণ একটি পিন আছে, সেটি দিয়ে আমরা থ্রাস্ট প্রয়োগ করছি, মানে বল প্রয়োগ করছি। তো এখন জিজ্ঞেস করা হয়েছে সেটি যে উপরে চাপ হবে, সেই চাপটি কি ধরনের হবে। এই 4টি অপশন ভালো করে পড়ো, পরে তোমরা শুদ্ধ উত্তর দিতেই পারবে। সময় এখানে শেষ হলো। শুদ্ধ উত্তরটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো এ, একটি ভোঁতা পিন দ্বারা প্রয়োগ করা চাপের চেয়ে বেশি হবে, তাই না? তো দেখো, এখানে কি হচ্ছে, আমরা প্রথমেই দেখেছিলাম ক্লাসের শুরুতে না, যে আমরা যখন পেরেক একটি ব্যবহার করেছিলাম, সে পেরেকটির মাথা কি ছিল, তীক্ষ্ণ ছিল। তো সেই তীক্ষ্ণ যখন আমরা জিনিস দিয়ে যখন আমরা বল প্রয়োগ করি বা সেটিতে থ্রাস্ট দিই, সেটি সবসময় বেশি হয়, তাই না? আর এখানে কি, আমরা এখানে ভোঁতা পিন নেওয়া হয়েছে, তো ভোঁতা পিন থেকে তো সেটা সবসময় বেশি হবে, তাই তো। তো চলো, তোমরা বুঝতে পারলে, আমরা এখন আগে বাড়বো। আমরা কি পড়তেছিলাম, আমরা চাপের বিষয়ে পড়ছিলাম, তাই না? তো দেখো এখানে কি, এখানে ভিন্ন ভিন্ন ধরনের গাড়ি দেখানো হয়েছে, তাই তো। আমাদের কাছে ট্রাক আছে, ট্রাক্টর আছে, ভিন্ন ভিন্ন ধরনের গাড়ি আছে, দেখতে পাচ্ছ। তো দেখো, এই যে যখন রাস্তার মধ্যে এই বড় বড় ধরনের গাড়ি বা ট্রাক্টর যখন চলে, ওদের যে টায়ার রয়েছে বা চাকা রয়েছে, সেটি কি তোমরা কোনোদিন লক্ষ্য করেছো, যে সেটি যে প্রস্থটি থাকে সেটি বড় থাকে বা চওড়া থাকে, তাই না? তো এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, যে কেন ট্রাক গুলির পিছনের টায়ার গুলির প্রশস্ত বা চওড়া থাকে। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের যে ট্রাক গাড়ি চলে যে রাস্তার মধ্যে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করেছো, ওদের যে চাকা বা টায়ার থাকে, সেগুলির কি, সেগুলির যে প্রস্থটি থাকে, সেটি কি হয়, সেটি প্রশস্ত হয় বা চওড়া হয়। তো জিজ্ঞেস করা হয়েছে সেটি কেন হয়। তো চলো আমরা দেখি যে সেটি কেন হয়। এখন আমরা কিসের বিষয় পড়ছি, আমরা চাপের বিষয় পড়ছি, তাই তো। তো দেখো, রাস্তায় টায়ারের চাপ কমাতে ট্রাকের পিছনের টায়ারগুলিকে আরো প্রশস্ত করা হয়। মানে আমরা যে রাস্তার উপরে যে টায়ার মানে গাড়ি যে চলাচল করে, ঠিক আছে, সেটিকে ট্রাক বলো বা ট্রাক্টর করো, তো সেটি কি, রাস্তার উপরে চাপটি কম, তাকে চাপটির প্রভাবটি, মানে ট্রাকের যে চাপ রয়েছে সেটি প্রভাবটি কম হয়। তার জন্য কি হচ্ছে, যে ট্রাকের যে চাকার বা টায়ারের যে ক্ষেত্রটি রয়েছে, সেটিকে চওড়া, আরো চওড়া করা হয় বা আরো প্রশস্ত করা হয়। ঠিক আছে, সবাই বুঝলে? চলো আরো কয়টি উদাহরণ আমরা দেখি। এই দেখো, উনি এখানে দেখতে পাচ্ছ যে কয়জন মানুষ রয়েছে, ওরা কি করছে, বরফে হাঁটা চলা করছে। ওদের জুতোগুলো দেখতে পাচ্ছ সবাই, ভালো করে লক্ষ্য করো তো। ঠিক আছে, লক্ষ্য করলে দেখো, এখন প্রশ্নটি কি, প্রশ্নটি হলো যে এখানে যে একটি সাধারণ জুতো দেখানো হয়েছে, আর একটি কি, বরফের উপরে চলন্ত একটি জুতো দেখানো হয়েছে। এখন প্রশ্নটি আমাদের মনে কি আসে, যে দেখো, বরফ জুতা সাধারণ জুতা তুলনায় অনেক প্রশস্ত হয় কেন? তো দেখি যে এটি প্রশস্ত আরো বেশি কেন হয়। দেখো, এইভাবে যদি সাধারণ জুতা দিয়ে আমরা বরফ, আমরা জানি বরফ খুবই একটি নরম জিনিস, তাই না? তো সেটির উপরে যখন আমরা থ্রাস্ট প্রয়োগ করব, এটা দেখতেই পাচ্ছ, এখানে এই বলটি কি সোজা, তাই তো, এটি হলো বরফের পৃষ্ঠ, আর এইটির উপরে যে বল প্রয়োগ করেছে হয়েছে সেটি সোজা লম্ব বল প্রয়োগ করা হয়েছে। তো আমরা বুঝতেই পারছি এটি হলো থ্রাস্ট, তাই তো। তো যে সাধারণ জুতো দিয়ে যে থ্রাস্টটি প্রয়োগ করা হয়েছে, সেটি দিয়ে যে চাপ তৈরি হচ্ছে সেটি বেশি। কিন্তু যদি বরফের জুতা আরো চওড়া হয়, তো তার দিয়ে কি হবে, দেখো, থ্রাস্ট একটি কম এলাকার উপর প্রভাব হয়েছে, তাই না? এখানে থ্রাস্ট একটি কম এলাকার উপরে প্রভাব হয়েছে, তো তার জন্য কি, চাপটি বেশি হচ্ছে। আর এখন দেখো, যদি জুতাটা চওড়া হয়, বড় হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে থ্রাস্টটি কি, এলাকাটি বেশি এলাকা নিয়ে প্রভাব করছে, তাই না? তো যখন এটি বেশি এলাকা নিয়ে প্রভাব করছে, আমরা দেখতে পারলাম, তো দেখো, থ্রাস্ট একটি কম এলাকার উপরে প্রভাব হচ্ছে। কারণটি কি সেটা আমরা জানবো। দেখো, এখানে কি দেখানো হচ্ছে, এখানে ভবনের নির্মাণ দেখানো হয়েছে, তাই না?
তোমরা কোনোদিন লক্ষ্য করেছো যে কেন ভবনগুলির বিস্তৃত ভিত্তি আছে? এই যে ওদের যে ভিত্তিটি রয়েছে, একটি ভবন নির্মাণের জন্য যে ওদের ভিত্তিটি তৈরি করা হয় প্রথম, তাই না? তারপরে তো এটার উপরে ভবন নির্মাণ হয়। তো সেটির বিস্তৃত ভিত্তি কেন হয়, সেটি একটি প্রশ্ন, তাই তো মনে আসে। তো চলো সেটি আমরা জানবো। সেটির কি, সেটির উত্তরটি দেখো, এখানে একটি ঘর দেখানো হয়েছে। ওর যে দেখানো হয়েছে যে ভিত্তিটি রয়েছে সেটি কি, সেটি বেশি চওড়া, বা সেটি বেশি এটির এলাকা বেশি, বা সেটি বেশি প্রশস্ত, তাই তো। তো দেখো, মাটিতে ভবন দ্বারা চাপ কমাতে, এই যে মাটিতে যে ঘর আমরা নির্মাণ করি, ভবন নির্মাণ করি, যা যে বড় বড় উঁচু উঁচু অট্টালিকাগুলি থাকে, তাই না, 3 তলা 4 তলা, সেটির কি, সেটিতে একটি মাটিতে একটি চাপ প্রয়োগ করে। তো সেই চাপটি কমার জন্য আমরা কি করি, যে ভবনগুলো যে আমরা নির্মাণ করি সেটির যে ভিত্তিগুলো রয়েছে সেটি খুবই প্রশস্ত হয় বা চওড়া হয়, বড় এলাকা নিয়ে তৈরি করা হয়। তারপরে কি দেখো তো, তোমাদের সামনে দেখানো হয়েছে, ইয়েস, এটি কি জানোয়ার? ভেরি গুড, এটি হলো একটি উট। আর উট আমরা কোথায় পাই? আমরা এইভাবে গরম এলাকায় পাই, তাই না? তো দেখো এখন প্রশ্নটি কি, দেখো, উটের উটের পক্ষে বালির উপর দিয়ে চলা সহজ কেন, এখানে জিজ্ঞেস করা হয়েছে। উট আমরা জানি সেটি আমরা গরম, এইভাবে যে রাজস্থান, এই যে ভিন্ন এলাকা রয়েছে যেখানে এইভাবে বালি রয়েছে, তাই না, সেই এলাকার মধ্যে আমাদের যে মেরুভূমি রয়েছে তাতে আমরা পাই, তাই তো। আমরা মেরুভূমিতে গিয়ে উট ওরা পাই, তো ওরা কি, ওরা খুবই সহজভাবে বালির উপরে চলাফেরা করতে পারে। বালির উপরে চলাফেরা করা তো সহজ হয় না, কিন্তু দেখো ওরা কি করে সহজভাবে চলাফেরা করে। এখানে দেখো, এখানে একটা মানুষের পা দেখানো হয়েছে, আর এখানে উটের পা দেখানো হয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো, এখানে উটের যে পা দেখানো হয়েছে, মানুষের পা দেখানো হয়েছে, দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে উটের পায়ের ক্ষেত্রফল বড়, যা বালিতে উটের চাপ কমায়। আমরা দেখতে পাচ্ছি যখন মানুষ যখন নিজের পা দিয়ে চাপ প্রয়োগ করে, তখন দেখতে পাচ্ছ যে পায়ের যে তলার এই জায়গাটির ক্ষেত্রটি চাপ বা পাটিতে পড়ে। তো সেটি কি, সেটি হলো কম। কিন্তু এখানে যে উটের যে পা রয়েছে, উটের পায়ের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি আমরা মানুষের থেকে বেশি, তাই না? তো সে বেশি এলাকা নিয়ে চাপ প্রয়োগ করছে, তো তার জন্য ওর জন্য হাঁটাফেরা করতে সুবিধা হয়। এখন এটা আমরা দেখলাম। তারপরে দেখো, এই জিনিসটা কি তোমরা জানো? ইয়েস, এটাকে কি বলে? এটাকে ট্যাঙ্ক বলে, তাই না, ট্যাঙ্ক বা ট্যাঙ্কার বলে। তো এখানে কি জিজ্ঞেস রয়েছে, কেন ট্যাঙ্কারের চাকায় বেল্ট দেওয়া হয়? এই যে ট্যাঙ্কারের যে চাকা হয়, তোমরা মাঝে মাঝে টিভিতে দেখেছো, বা আমরা দেখেছি যুদ্ধ যখন হয় তখন এইভাবে যে ট্যাঙ্ক গুলো প্রয়োগ হয়, ওদের চাকার মধ্যে কি ধরনের একটি বেল্ট লাগানো হয়েছে, তাই তো, এইভাবে বেল্ট লাগানো থাকে। তো এটি কিসের জন্য? দেখো, দেখো আমরা জানি ট্যাঙ্কগুলি কি এভাবে বালিযুক্ত এলাকা, এভাবে ভিন্ন ভিন্ন এলাকায় চলাফেরা করতে হয়, তাই তো, আমাদের যে ট্যাঙ্ক রয়েছে। তো এই ধরনের বালিযুক্ত এলাকায় চলাফেরা যখন একটি ট্যাঙ্ককে করতে হয়, তখন কি এটির যে চাকা রয়েছে সেটি কি বালির মধ্যে গেড়ে যেতে পারে। একবার যদি বালির মধ্যে গেড়ে যায়, তখন এটিকে কি চলতে পারবে না, আগে বাড়তে পারবে না, আমাদের ভিন্ন অসুবিধা ভুগতে হবে, তাই তো। তো তার জন্য আমরা কি করি, দেখো, এই যে এখানে ট্যাঙ্ক দেখানো হলো, ঠিক আছে, এই যে ট্যাঙ্ক আমরা দেখানো হলো, এখানের মধ্যে আমরা কি করি, এই যে আমাদের ট্যাঙ্ক দেখানো হলো, সেটিতে যে বেল্ট লাগানো হয়েছে, সেটির মুখ্য কারণটি কি, কেন কি কি হবে, বেল্ট দিয়ে যে চাকার যে ক্ষেত্রটি হবে সেটি বেড়ে যাবে, যেভাবে আমাদের গাড়ির ট্রাক্টরের টায়ারের যে চাকায় চওড়া করা হয়েছে, তো সেইভাবেই সেই ক্ষেত্রটি যখন বেড়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কি হবে, এই যে আমাদের যে ট্যাঙ্কার রয়েছে সেটি দিয়ে খুবই সহজভাবে বালিতে চলাফেরা করা যাবে। তো দেখো, বেল্টগুলি চাকার ক্ষেত্রফল বাড়াতে সাহায্য করে, এবং তাই বালির উপরিভাগে ট্যাঙ্কারের চাপ কমায়, আর একটি
তাদের সহজে চলাফেরা করতে সাহায্য করে। মানে চাপটি কি করে তখন বাড়ির উপরে কম করে দেয়, তাই তো। তো সেটি আমরা দেখলাম। তো দেখো এখানে দুইজন মহিলা দেখানো হয়েছে, একজনে কি পরলেন, একজনে একটি ফ্ল্যাট জুতো পরেছেন আর একজনে একটি হিল জুতো পরেছেন, তাই তো। তো দেখো এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, যে ধারালো হিল যুক্ত চপ্পলের চেয়ে ফ্ল্যাট চপ্পল পরার পরামর্শ দেওয়া হয় কেন। তো দেখি কেন। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তো ফ্ল্যাট যুক্ত জুতা আর হিল যুক্ত জুতা যদি আমরা ক্ষেত্রফলটি ভালো করে লক্ষ্য করি, তখন আমরা কি দেখি দেখো, তীক্ষ্ণ হিল যুক্ত চপ্পলের পৃষ্ঠের উপর থাকা ব্যক্তির দ্বারা চাপ বাড়ায়, তাই এটি পায়ে ব্যথা সৃষ্টি করে। আমাদের কাছে যখন এই তীক্ষ্ণ হিল যুক্ত জুতো আমরা যখন পরবো, তখন কি হবে, যে পৃষ্ঠের উপর যে আমাদের যে চাপ, আমরা যে কেন কি আমরা মনুষ্য এটা পড়ছি, ব্যক্তি যখন পড়ছে, তো সেটি কি হবে, সেটির চাপ বাড়িয়ে দেবে। তো যখন চাপ বাড়িয়ে দেবে তখন কি হবে, পায়ের মধ্যে ব্যথা হবে। তো তার জন্য আমরা ফ্ল্যাট জুতো পরাটা বেশি ভালো হয় হিল জুতোর চেয়ে বেশি, তাই তো। সেটি আমরা দেখলাম। তারপরে দেখো তো এখানে কি দেখানো হচ্ছে, একজন ব্যক্তি কি করছেন, এখানে অনেকটি এখানে লোহা রাখা হয়েছে বা পেরেক রাখা হয়েছে। তো পেরেকের একটি বিছানার উপরে উনি চড়ে গেলেন। তো দেখো একজন ব্যক্তির পক্ষে তীক্ষ্ণ লোহার বিছানার দাঁড়ানো সহজ কেন, সেটি জিজ্ঞেস করা হয়েছে। আমরা কি পারবো, দেখো ভাইবে যদি দেখো, আমরা যদি এখানে একটি লোহা নিই বা একটি পেরেক নিই, সেটির উপরে কি আমরা দাঁড়াতে পারবো, না, তাই না। কিন্তু এইভাবে যদি পেরেকের একটি বিছানা থাকে, তাই তো, তো সেটির উপরে কিন্তু দাঁড়ানো সহজ হবে। তো এইটি কেন হয়, দেখো যেহেতু চাপ কম হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোহা রয়েছে, সেটি দিয়ে বিছানাটি তৈরি করা হয়েছে। তো এখানে কি হচ্ছে, এখানে চাপ কম হচ্ছে। তো আমরা যে এতগুলি জিনিস দেখলাম, ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা একটি কার্যকলাপ করব। এখন কার্যকলাপে কি করব, এখানে একটি আমরা বলতে পারো একটি ঘনক্ষেত্র নিলাম বা একটি এইভাবে টুকরো নিলাম। তো আর এখানে কি করলাম, একটি বাটিতে আমরা বালি নিয়ে নিয়েছি, একটি স্কেল নিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এইভাবে একটি ঘনক্ষেত্র টুকরো নিয়ে সেটা বালিতে আমরা রাখবো। তো যখন আমরা বালিতে রাখবো, সেটি এক ধরনের থ্রাস্ট প্রয়োগ করবে, দেখতেই পাচ্ছো, তাই না। তো সেই থ্রাস্ট দিয়ে কি হবে, চাপ প্রয়োগ হবে। তো আমরা দেখবো যে আমরা যখন সেটিকে আমরা আমরা যে নিয়েছি ঘনক্ষেত্র, তাই তো, সেটির যে প্রস্থটি রয়েছে, সেই প্রস্থটি আমরা রাখলাম, আর সেটা দিয়ে যে চাপ বা থ্রাস্ট প্রয়োগ হলো, সেটি দিয়ে বালিতে কতটুকু হলো দেখো, 1.6 সেন্টিমিটার। এখন আমরা আবার বালিটাকে সমান করে দেব, আর সেই যে ঘনক্ষেত্র রয়েছে সেটি কি করব, দুটো ঘনক্ষেত্র নেব, নিয়ে সে একইভাবে থ্রাস্ট প্রয়োগ করব। থ্রাস্ট প্রয়োগ করার পরে কি হবে দেখো, এখন যে থ্রাস্টের জন্য যে চাপ আমরা দেব বালিতে, সেটি কত হবে দেখো, 3.2 সেন্টিমিটার, মানে এতটুক বালিটা গেড়ে যাবে, তাই না। তো আমরা দুটি এখানে ভিন্ন ভিন্ন জিনিস দেখলাম। তো সেটির থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো চাপ হয় এখানে বল যে রয়েছে, চাপ আর বল কিন্তু এখানে সমানুপাতিক, তাই তো। আমরা দেখতেই পাচ্ছি চাপ হলো সমানুপাতিক বলের, তাই না। যত চাপ বাড়বে এতই বল বাড়বে, যতই বল বাড়বে এতই চাপ বাড়বে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে আমরা প্রথম ক্ষেত্রে কি দেখলাম, আমরা একটি ঘনক্ষেত্র দিলাম, একটি ঘনক্ষেত্রে কি হচ্ছে, চাপটি কম হচ্ছে, তাই তো। তার জন্য এটি বেশি, আমরা দেখতে পারলাম যে বালিতে বেশি গাড়ছে না, কত গাড়ছে, 1.6 সেন্টিমিটার। সেই একই ক্ষেত্রে যদি আমরা এখানে দুটো ঘনক্ষেত্র প্রয়োগ করলাম, তো দুটো ঘনক্ষেত্রে কি হচ্ছে, চাপটি বেশি হচ্ছে, তাই না, বেশি হওয়ার জন্য বালিতে বেশি গাড়ছে। তো এইটির থেকে আমরা কি বুঝলাম, যে বল আর চাপ ওরা হলো সমানুপাতিক, যতই বল বাড়বে এতই চাপ বাড়বে, যতই বল কমবে ততই চাপ কমবে। ঠিক আছে, সবাই মনে রাখবে, ভেরি গুড। তো এখানে বলের জায়গায় আমরা কি প্রয়োগ করে বলছি, থ্রাস্ট, তাই না। থ্রাস্টও এক ধরনের বল। সবসময় মনে রাখবে, থ্রাস্ট বাড়বে চাপ বাড়বে, থ্রাস্ট কমবে চাপও কমবে, সেটি তোমরা মনে রাখবে। চলো, এইটি তো আমরা দেখলাম। এখন
আরো কি দেখবো, দেখো এখানে যে আমাদের যে ঘনক্ষেত্র রয়েছে সেটাকে আমরা তিন ভাবে বালির উপরে রাখতে পারি, দেখতে পাচ্ছ এইভাবে সোজা করে রাখতে পারি, আমরা পাশ দিয়ে রাখতে পারি, এভাবে দাঁড়িয়ে রাখতে পারি। তো চলো এখন আমরা কি করব, এখানে আমরা সেটিকে ভিন্ন ভিন্ন ধরনের বালির উপরে রেখে দেখবো, আমাদের কার্যকলাপটি আমরা চালিয়ে যাব। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম আমরা কি করলাম, এটি বালির উপরে সোজা করে রেখে দিলাম। সোজা করে রাখার পরে এটি কতটুক চাপ প্রয়োগ করলো চলো দেখা যাক। এটি 1.6 সেন্টিমিটার, যেটা আমরা আগেও দেখেছিলাম। তো ঠিক আছে, এখন আমরা সে বালিকে আবার সমান করে দেব আর সেটিকে পাশ দিয়ে রাখবো, যে ঘনক্ষেত্রটি রয়েছে সেটিকে পাশ দিয়ে আমরা বালির উপরে রাখবো। তো যখন পাশ দিয়ে বালির উপরে রাখলাম তখন দেখো এটি কি হচ্ছে, 2.4 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, চাপটি বাড়ছে। এখন আমরা কি করলাম, এটাকে সেই সোজা করে রাখলাম। সোজা করে রাখার পরে এটি বালির উপরে কতটুক চাপ প্রয়োগ করলো, 4 সেন্টিমিটার। এইটির থেকে তোমরা কি বুঝতে পারলে, যে চাপ হলো ব্যস্তানুপাতিক আমাদের কালি বা ক্ষেত্রফল। তো আমরা যে এত সময় যে হিল যুক্ত জুতো পরলাম, ট্যাঙ্কার পরলাম, তাই না, বিছানার উপরে আমরা পরলাম, সেটি কি, সেটাতে আমরা প্রত্যেকটিতে দেখেছি যখন আমাদের কালি বা ক্ষেত্রফল বা এলাকা বেশি হচ্ছে তখন চাপটি কমে যাচ্ছে, তাই না। যখন আমরা বিছানাতে শুয়ে থাকি তখন আমাদের কি হয়, আমাদের কালি বা আমাদের ক্ষেত্রফল বেশি হয়, তার জন্য বিছানার উপরে চাপ কম হয়, তাই না। কিন্তু যখন আমরা খালি পা দিয়ে বিছানাতে দাঁড়াই তখন সেই জায়গাটা গেড়ে যায়। তো যখন আমরা পা দিয়ে দাঁড়াই কি হয়, আমার পা দিয়ে পায়ের যে ক্ষেত্রফল রয়েছে বা পায়ের যে কালি রয়েছে সেটি কম, তাই তো, তার জন্য চাপটি কি হচ্ছে, বেশি হচ্ছে। তো সব সময় মনে রাখবে, যত বেশি বড় এলাকা তত বেশি চাপ কম, যত ছোট এলাকা ততই চাপ বেশি। ঠিক আছে, মনে রাখবে। তার জন্য আমরা যে এখানে লোহা ব্যবহার করি সেটির মাথাটি তীক্ষ্ণ থাকে। তো তীক্ষ্ণর জন্য কি হয়, চাপটি বেশি হয়, আমরা অল্প বলেও খুব বেশি পরিমাণে চাপ পাই, তাই তো। তো দুটো জিনিস তোমরা দেখলে, যে চাপ হয় সমানুপাতিক বলের আর চাপ হয় ব্যস্তানুপাতিক কালির বা ক্ষেত্রফল বা এলাকার। ঠিক আছে, সবাই বুঝতে পারলে, চলো মনে রাখবে। এখন এটি এখানে বলা হয়েছে। তো চলো এটির থেকে আমরা জানলাম আমাদের যে চাপ, সেটি কি, চাপ হলো থ্রাস্টকে যদি আমরা ভাগ করি কালি বা ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, আমরা একটি এলাকার উপরে কতটুক বল প্রয়োগ করছি সেটাকে আমরা চাপ বলবো। মানে একটি কালির উপরে আমরা কতটুক পরিমাণের থ্রাস্ট বা বল প্রয়োগ করছি সেটাই হলো আমাদের চাপ। ঠিক আছে, তো চাপের এসআই একক কত হয়, নিউটন পার মিটার স্কোয়ার। দেখো নিউটন হলো আমাদের বলের একক, তাই তো, আর আমাদের কালির একক কত হয়, মিটার স্কোয়ার, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো নিউটন আর সেটি হলো ভাগ করছি মিটার স্কোয়ার দিয়ে। তো চাপের একক কি হবে, এসআই একক, নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পারলাম যে চাপ কি হয়, তাই না। তো চলো আগে দেখা যাক। এখন যে চাপের কথা আমি বললাম, দেখো চাপে একটা জিনিস দেখার আছে, খুবই জরুরি। সেটি কি, সেটি আমরা দেখে নিই, দাঁড়াও। আগে আমি প্রথম তোমাদেরকে কি চাপের কথা বললাম। তো চাপের আমরা এসআই একক দেখলাম, সেটি হলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কেলও বলে থাকি, আর সেটাকে আমরা কি করে চিহ্নিত করি, পাস্কেলকে পি এ করে। ঠিক আছে, সবাই মনে রাখবে। এখন এই পাস্কেল নামটা কেন পড়লো সেটা আমরা দেখি। যে আমরা নিউটন পার মিটারকে, মানে মনে রাখবে যে চাপের একককে আমরা পাস্কেলও বলে থাকি, নিউটন পার মিটারকে আমরা পাস্কেলও বলে থাকি। তো দেখো এখানে একজন ব্যক্তি দেখানো হয়েছে, ওনার নাম কি, ব্লেজ পাস্কেল। তো উনি কে ছিলেন, দেখো ব্লেজ পাস্কেল একজন ফরাসি বৈজ্ঞানিক, গণিতবিদ্যা এবং দর্শনক ছিলেন। তো উনি একজন বৈজ্ঞানিক ছিলেন যে এই চাপের উনি সৃষ্টি করেছিলেন, চাপকে দেখেছিলেন, আর সেখান থেকে উনি নামের উপরেই পাস্কেলটি দেওয়া হয়েছিল।
তো দেখো এখন একটি প্রশ্নের সময় এসে গেল। দেখো প্রশ্নটি কি আছে, একটি মেয়ে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, ভালো করে তোমরা প্রশ্নটি শুনবে। দেখো একটি মেয়ে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, 40 সেন্টিমিটার প্রস্থ এবং 20 সেন্টিমিটার আরো একটি প্রস্থের একটি বাক্সের উপর দাঁড়িয়ে আছে। বাক্সটি 3 ভাবে মেঝেতে রাখা যায়। মেঝের উপর বাক্সের দ্বারা প্রয়োগ চাপ হলো, অপশনে কি কি আছে দেখো, এ সর্বাধিক যখন দৈর্ঘ্য এবং প্রস্থ ভিত্তি তৈরি করে, বি সর্বাধিক যখন একটি প্রস্থ এবং আরেকটি প্রস্থ ভিত্তি তৈরি করে, সি সর্বাধিক যখন প্রস্থ এবং দৈর্ঘ্য ভিত্তি তৈরি করে, আর ডি উপরের তিনটি ক্ষেত্রে একই। চলো আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিয়ে দিলাম। আশা করি সবাই শুদ্ধ উত্তর দিতে পারবে। এখনই আমরা চাপ, কালি, বলের ব্যাপারে পড়েছি, তাই না? তো এটি এখানে কি জিজ্ঞেস করা আছে, যে সোজা একটি বাক্স এখানে দেওয়া হয়েছে, সেটির দৈর্ঘ্য প্রস্থ দুই দিকের প্রস্থ আর একদিকের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তাই তো? তোমরা যদি ভালো করে পড়ো উত্তরটি তোমরা দিতে পারবে শুদ্ধ। সময় এখানে শেষ হলো। শুদ্ধ উত্তরটি আমি বলে দিচ্ছি, শুদ্ধ উত্তরটি হলো বি সর্বাধিক যখন একটি প্রস্থ এবং আরো একটি প্রস্থর ভিত্তি তৈরি করে। কিভাবে দেখো, এখানে একটি প্রস্থ দেওয়া হয়েছে 40 আর একটি প্রস্থ দেওয়া হয়েছে 20। তো এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, যে মেঝের উপরে বাক্সর দ্বারা প্রয়োগ চাপ কত হবে, সেটি কোন সময় সর্বাধিক হবে? আমরা জানি চাপ হলো ব্যস্তানুপাতিক কালি, তো কালি যত কম হবে চাপ ততই বেশি হবে। তো আমরা দেখতেই পাচ্ছি 40 আর 20 যদি আমরা করি, তো এখানে কত হচ্ছে চাপ? চাপ এখানে 80 হচ্ছে, তাই না? 80 না, এখানে 800 হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমি যদি 40 আর 60 নিই, তখন চাপটি কালিটি বেশি হবে, তো চাপ কমে যাবে, তো সেটিও হবে না। আমরা কি করতে পারবো, আমরা এখানে চাপকে সর্বাধিক করার জন্য যত আমরা কম এলাকা নেব ততই চাপ বেশি হবে, তাই তো? চলো সবাই বুঝতে পারলে? ভেরি গুড। এখন আমরা আগে দেখি আরো কি কি রয়েছে। তো চলো এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটা আমরা করি। দেখো কি রয়েছে, একটি প্রশ্ন দেখো, লোহার একটি ব্লক বালির বিছানায় রাখা হয়। লোহার ব্লকের ভর হলো 1.89 কেজি এবং এর মাপ হলো 6 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার। তো বালির উপর লোহার ব্লক দ্বারা প্রবাহিত চাপটি নির্ণয় করো। যদি বালির উপর বালির উপর শুয়ে থাকে, যার আকারের মাপ হলো এ 4 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার এবং বি 6 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার। তো চলো করা যাক এই প্রশ্নটি। প্রথম তো আমরা নিয়ে নিলাম যে লোহার ব্লকটি আমাদের কাছে ছিল, তাই না? তো সেটিতে দেখো দুটি পরিস্থিতি দেওয়া আছে। তো প্রথম আমরা কি করব, সমাধানের জন্য আমরা প্রথম লোহার ব্লকের ভর কি কি আমাদের কাছে দেওয়া আছে সেটি লিখে নেব। তো এটির ভর কত দেওয়া ছিল, 1.89 কেজি। তারপরে এটির মাপ কত দেওয়া ছিল, 6 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার। আর কি কি দেওয়া ছিল, আর আমরা এখানে কি করব, আমাদের এখানে ত্বরণ লাগবে, তাই না? তো এখানে মধ্যাকর্ষণ ত্বরণ আমরা জানি সেটি কত হয়, সেটির সংখ্যা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটিও আমরা নেব। তো দেখো বালির উপর লোহার ব্লক দ্বারা প্রয়োগ করা থ্রাস্ট, এখানে আমরা প্রথম থ্রাস্ট বের করব। আমরা জানি থ্রাস্ট আর বল একই জিনিস। তো বল বের করতে আমরা কি করব, বল হলো আমাদের ভর সাথে যখন আমরা মধ্যাকর্ষণ ত্বরণটিকে গুণ করব, তাই না? আমরা জানি ভর হলো বল হলো ভর গুণ ত্বরণ, তাই তো? তো এইটি ব্যবহার করে আমরা যে বালির উপরে লোহার ব্লকের প্রয়োগ করা থ্রাস্টের ভ্যালুটা বের করব। কত পেলাম, থ্রাস্টে 18.52 নিউটন। তো আমরা থ্রাস্টটি পেয়ে নিলাম। থ্রাস্ট যদি পেয়ে নিই তখন আমরা চাপও বের করতে পারবো, তাই না? খুবই সহজ। তো দেখো এখানে দেওয়া আছে, যদি তো এখানে চাপ বের করার জন্য আমাদের কি লাগবে, আমরা জানি চাপ আমাদের যে কি রয়েছে সেটি হলো কি থ্রাস্ট
বাই ফার্স্টকে যদি আমরা ভাগ করি কালি দিয়ে, তাই না, এরিয়া, ফোর্স বাই এরিয়া। তো আমি এখানে ফোর্স পেলাম, আমাদের থ্রাস্ট পেলাম এত। এখন আমরা কি বের করবো, আমাকে এলাকা লাগে। এলাকার জন্য প্রথমে কি দেওয়া ছিল, 4 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার, তাই না। তো এটি আমরা করব, করে এই করে দেখো কালি হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে প্রথম আমরা কালি বের করলাম, আর সেখান থেকে আমরা চাপ বের করে নেব। ঠিক আছে, এখানে দেখো আমরা চাপ যেটা আমরা বের করলাম, আর এটি হলো কত, কত পেলাম চাপের, আমরা 7,716,767 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন 2 নম্বর ক্ষেত্রে কি হবে, 2 নম্বর ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেই কালি দেওয়া আছে, আমরা থ্রাস্ট তো জানি, তাই না। তো সেখান থেকে আমরা চাপ বের করলাম। এখন বলো তো চাপটি বেশি হবে না কম হবে। আমরা যদি ভালো করে দেখি তো এখানে চাপটি কম হচ্ছে, কেন, কেন কি এখানে কালি বেশি, তাই না, ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে, তাই তো, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে, সেটা তো আমরা পড়ে এসেছি, তাই না। তো এটি আমরা দেখলাম। তো দেখো এখানে তোমরা এই কার্যকলাপটি ঘরেও চেষ্টা করে দেখতে পারো। কি হয়েছে কার্যকলাপটি, এখানে বেলুন রয়েছে, বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে। যখন একটা লোহা দিয়ে আমরা দেখলাম তো বেলুনটা ফেটে গেল, কিন্তু সেই যদি আমরা বেলুনকে এভাবে লোহার বিছানায় যদি রাখি, তখন কি বেলুনটা ফাটবে, ফাটবে না, তাই না। তো এইটি তোমরা চেষ্টা করে দেখতে পারো। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে জিজ্ঞেস করব ক্লাসটি কেমন লাগলো। তোমরা খুবই খুশি, অল্প খুশি, সন্তুষ্টময়, বা একটু কনফিউশনে আছো। তোমাদের উত্তরের মাধ্যমে আমি বুঝতে পারবো যে ক্লাসটি কেমন হলো, আর ক্লাসটি আরো ভালো করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করা যাক। সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে।
Good morning, students. Welcome to tele education classes. So let's get started with our class today. Uh, Now, what is it? Just like yours, this is a school, right? তোমাদের মতো এটা একটা school. And what are the boys doing? The boys are playing, right? Playing what? Football. Okay. Now, so these are two friends, Mukesh and Jaswant. Okay, as you can see their names. One is Mukesh and the other one is Jaswant. Right. Okay. Now, so Mukesh asks, did you go out last night? Okay. তুমি কি লাস্ট নাইট বাইরে গেছিলে? Now Jaswant says, no, I didn't. I watched Discovery Channel at home. So Jaswant says যে না আমি বাইরে যাইনি, that he didn't go out. He was watching Discovery Channel at home. Now, did you watch the film on wildlife? Okay, so he asks, okay, so did you watch the film on wildlife? তুমি কি wildlife এর উপরে সেই ফিল্মটা দেখেছো? He says, yes, it was great. I liked the film as it was on animals. Okay, so Jaswant liked the film because it was on animals. I watched it too. It was really very interesting. Okay, so Mukesh says, yes, আমিও দেখেছি. I watched it too. It was really very interesting. খুব interesting ছিল. Okay, now so from this conversation that we just saw, let's try to answer some questions. Okay, এখন আমরা just যে conversationটা দেখলাম সেটা থেকে কিছু questions আমরা answer করার চেষ্টা করি, চলো। So the first question is, which film did Jashwant watch? Okay, so which film did Jashwant watch? Yes, right. So Jashwant watched a film on wildlife, right? So wildlife means, you understand, means on animals, right? Okay, now on which channel did he watch the film? Do you remember what was there in the conversation? Right, very good. So it was Discovery Channel, right? So he watched the film on Discovery Channel, right? Okay. Now, why did Jaswant like the film? Why did Jaswant like the film? Do you remember why? Right, because this was on animals. He liked it because it was on the film on wildlife. He watched the film on Discovery Channel. He liked it because it was on animals. Now, let's see which words are we focusing on. We are focusing on watched, ed. Okay, ed means okay, past tense. Again, you see watched. Okay, just one watched a film. Just he watched the film on Discovery Channel. So watched, ed, and then liked, again ed. So which tense is this? Can you guess? Right, this is, what is it? The verbs are in ed form. So when do we use the ed? কখন আমরা ed use করি verb এর সঙ্গে? যখন আমরা past tense ব্যবহার করি, right? So whenever we use the verb past tense, something which has already happened in the past, so then we use ed with the verb, right? We use ed with the verb. Okay, now, so past tense is used to denote a habitual or regular action in the past, an action which took place in the past. Anything and everything that has happened in the past falls under the category of past tense. Past tense এর আন্ডারে কি পড়ে? এনিথিং এন্ড এভরিথিং, যেটা আমরা যে ঘটনাগুলো আগে অলরেডি ঘটে গেছে সেগুলোর মধ্যে, যা সেগুলোর প্রত্যেকটা যে ঘটনাগুলো পড়ছে কিসের মধ্যে? সেগুলো পড়ছে পাস্ট টেন্সের মধ্যে। পাস্ট টেন্স মানে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো পাস্ট যেটা হয়ে গেছে, ডান। ওকে, প্রেজেন্ট যেটা এখন চলছে, এন্ড ফিউচার যেটা এখন আসবে। ওকে, সো পাস্ট টেন্স মানে যেটা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, now, all right, so let's take up this particular question, the first question of the day, right? Okay, so which sentence is in simple past? Okay, so you have four sentences in front of you. So out of the four sentences, which sentence is in simple past tense, that you have to figure out. Clear? কি বুঝলে? বলছে যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন মানে চারটা সেন্টেন্স দেওয়া আছে, সেই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, সেই অপশনটা সিলেক্ট করতে হবে। বুঝেছো? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও। গিভ মি ইয়োর responses. Okay, which sentence do you think is in simple past tense out of the four sentences here? So go ahead. Okay, all right, go ahead and give me your responses. Yes, very good. Okay, all right.
Okay, very good. So the correct response is yes, option B. Right. So why? Because why B? Look at option A. I am writing a letter. So I am writing a letter which tense? Very good. Present tense. Look at option C. I will write a letter tomorrow. Again, which tense? Very good. Future tense. Had written a letter yesterday. Although this is past, but is it simple past? No, it's not simple past, right? Okay, so this is past perfect. So option B is the correct option. I wrote a letter yesterday. Option B, right? Okay, chalo. Now let's move ahead and let's see. What is this? Can you guess the picture? What is it? Can you guess anything from the picture? Yes, this is the Kamakha temple, right? Okay. Now, let's look at the sentence. What is the sentence? I visited Kamakha temple with my cousins last winter. Okay. I visited Kamakha temple with my cousins last winter. Okay. So it is I visited. ED. Past tense. ED আছে মানে past tense. ঠিক আছে? Okay. Now what is this family doing? It seems the family is going for a trip, right? Okay. We moved to a new house recently. Okay, so they're ওরা ঘর বদলাচ্ছে. So the sentence is we moved to a new house recently. So the right, the verb here is moved. ED. Okay, MOVD. Clear? Okay. Now what is this? Wow, isn't it a beautiful beach? Yeah, it's a very beautiful beach. Okay. So the sentence is they sat at the beach and watched the waves and tides. Okay. So they sat at the beach and watched the waves and tides. So with past verb here, past tense verb here. Yes, very good. They sat. Sat at the beach. Sit, past tense, sat. Right? Okay. And watched. Watched. ED. Okay. Now what is this? Yeah, this is a doctor. She's a doctor, right? Okay. So she worked in Dispur for a long time. She worked in Dispur for a long time. So work, then ED. Again, past tense, right? So in past tense, we always use ED. Past tense এ verb এ সবসময় আমরা ed use করি. Now what is the sentence here? What are the students doing? Yeah, just like you, they are also studying, right? So okay. So this morning our teacher taught us English. Teacher taught us English. What is the verb here in the sentence? Correct. Verb is taught. Teach, taught. Clear? Okay. Now let's look at all these sentences together. So I visited Kamakha temple, okay, with my cousins. So visited. Now next, these verbs are in past tense, means the actions have already been completed. Now past tense also has different categories. Past tense এর মধ্যে বিভিন্ন category আছে, okay? Simple past, past continuous, past perfect, right? So there are different categories. We will come to know about these categories one by one. Now let's look at the first category. So event that occurred in irregular d ইউজ করে যখন আমরা ভার্বটা ফর্ম করছি বা জাস্ট ডি যেমন মুভড MOVE মুভ and adding d moved, this becomes past tense. So যখন আমরা ed watched, liked, okay, or moved এইসব verbs দিয়ে যখন আমরা ডিনোট করছি তখন this suggests simple past tense. বুঝলে? This suggests simple past tense. Now let's look at some examples. I walked to the store, okay, walked to the store. I walked, I'm done walking.
past tense, okay, and I finished working, so it is now finished. So তার জন্য এটা হচ্ছে simple past. I walked to the store, আমি স্টোরে গিয়ে ঢুকলাম, ঢুকেছিলাম, ঠিক আছে, স্টোরে গিয়ে ঢুকেছিলাম, তো ঢুকেছিলাম মানে আমার এই অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, পূর্বে হয়েছে অ্যাকশনটা, পাস্টে হয়েছে, দ্যাট ইজ সিম্পল পাস্ট, ওকে। সো হি জাম্পড ইনটু দ্য রিভার, ওকে, রিভারে জাম্পিং করা তার শেষ, ডান, ফিনিশ, ওকে। শি স্টাডিড দ্য পোয়েম ইয়েস্টারডে, ইয়েস্টারডে ওই ও অ্যাকশনটা শুরু করে শেষ করে নিয়েছে, সিম্পল পাস্ট। দে লাইক দ্য এসে আই রোট ইয়েস্টারডে, ঠিক আছে। I ate breakfast this morning. The boy broke his pencil. So the examples of simple past. This is the ed form of regular verb, okay, and these are irregular verbs. Now what is regular and irregular verb? Regular irregular verb কি? Regular verb হচ্ছে যখন ভার্বটা, যখন তুমি যখন টেন্সও চেঞ্জ করছো বাট ভার্বটা কিন্তু সেম থাকছে, যেমন ওয়াক, ঠিক আছে, ওয়াকড, ওয়াকিং, রেগুলার ভার্ব মানে সেম ওয়াকের সঙ্গে তুমি ইডি বা আইএনজি লাগিয়ে তুমি টেন্স গুলো চেঞ্জ করছো। আর ইরেগুলার ভার্ব কি হয়? ইরেগুলার ভার্ব হচ্ছে যখন ওয়ার্ডস গুলো চেঞ্জ হতে থাকছে, ঠিক আছে, যেমন ইট, ইট এর কিন্তু পাস্ট টেন্স হচ্ছে এইট, এ টি ই, ঠিক আছে, আবার সরি কন্টিনিউয়াস এসে হয়ে যাচ্ছে আইএনজি, তাই তো। সো দিস আর irregular verbs, right? So you understood the difference between regular and irregular verb. Regular verb is something which the form doesn't change with the change of, means it is ed. For example, walk, okay, d, and then d and ing, the tense, right? So this is regular verb. And what is irregular? For example, so the past of eat is ate. So the entire spelling only changes. E-A-T and E-A-T-E. Okay. So the entire form only changes. So this is irregular verb. Clear? The boy broke his pencil. So break, the entire form only irregular verb. Bujhle? Okay. Now, so look at, these are the verbs. These are the walked, jumped, studied, liked. These are the regular verbs, and ate, broke. These are all irregular verbs, right? Okay. Now let's look at this table and understand the past tenses. এই টেবিলটা দেখে আমরা প্রত্যেকটা শব্দের past tense গুলো জেনে নিই. So change, changed, right? Okay. Brush, brushed. Drench, you see? What will be the past of drench? Yes, drenched, ed, right? Okay, next we have for us end. So past tense of end, yes, past tense of end will be ended. Okay, again we are adding ed to it. Then open, very good, it is opened, right? Then what is the past tense of rain? Rain, right, this is rained. Okay, so these are all regular verbs. এগুলো হচ্ছে সব regular verbs, just ed use করে আমরা এগুলোর tense ফর্মটা চেঞ্জ করতে পারছি। Again, want, very easy, wanted, right? So these are regular verbs. It's easy with regular verbs. Regular verbs এ জিনিসটা সহজ হয়। Cry, cried. Again we are using ed. Clear? বুঝলে কি করে? এগুলোর ফর্ম গুলো সেম থাকছে। Now let's look at some of the irregular verbs. Meet, met. Okay, slide, slid. Begin, yes, very good, begin, began, right? So এটার সাথে আমরা ed বা কিছু চেঞ্জ, ed বা কিছু আমরা অ্যাড করছি না to change the tense. The word এর ভেতরেই চেঞ্জেসটা হচ্ছে, that's why these are irregular verbs. Okay, so we are not adding ed or d to change their tense. The change is happening within the word itself. Okay, so that's why these are what? These are irregular verbs. Okay, so take past tense, very good, it's took, right? Okay, then break, yes, this is broke. Then buy, right, this is bought. Okay, then read, yes, very good, so this will remain same. Read, the only the pronunciation changes. Read, read. Okay, cut, past tense, irregular verb, same, cut, it will remain same. Cut, put, they remain same. Okay, so these are examples of irregular verbs, right? So these are examples of irregular verbs. Okay, now let's look at this particular exercise. So fill in the blanks with the correct form of the verb given in the bracket
to complete the sentences in simple past tense. So what you have to do is you have to fill in the blank with the correct form of the given verb in order to complete the sentences in simple past tense. So followed will be if some simple past tense sentences. So you have to change their verbs accordingly. বুঝেছো সেন্টেন্সটা কোয়েশ্চেনটা বুঝেছো কতটা সেন্টেন্স এখন ফলো হবে সেসব সেন্টেন্স গুলোকে সিম্পল পাস্ট টেন্সে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে ক্লিয়ার ওকে নাও he dashed the bell when I was reading. He dashed the bell when I was reading. So simple past. What will it be? Right. He rang the bell when I was reading. Right? Okay. So when he came, dash all over. So the verb is be, be. So how are you going to change it? When he came, it yes, it was all over. Okay. Now, it is time we dash to bed. It is time we dash to bed. The verb is go. So, how are you going to change it into simple past tense? What is going to be the change here? It is time we, yes, very good. It is time we went to bed. Right? Okay. Now, it's time we dash home. The verb is return. So how are you going to change to say here? It's time we, yes, very good. We returned home. Ed. Right. Now, I wish I dash help you. I wish I dash help you. So how are you going to write this? I wish I, yes, I wish I could help you. Look at the verbs once again. Rang, was, returned, could. All these are verbs in simple past tense, right? Okay. So now let's take up this particular question. Let's see. Which sentence is in past continuous tense? Continuous, you understand it? ing form. So out of the 4 sentences which are given to you, which sentence do you think is in simple past tense? Clear? You understood the question? Questionটা হচ্ছে 4টা সেন্টেন্স দেওয়া আছে তোমাদের সামনে। এই 4টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে সেটা you have to figure out. Is that clear now? All right. So you have 4 sentences and you have to find out the past continuous tense. Sorry, to find out the past continuous tense sentence. Clear? So your time starts now. Give me your responses. Go ahead and give me your responses. So which sentence out of the 4 sentences given to you do you think is in past continuous tense? Right? Okay. So go ahead and give me your responses. All right? Okay. Okay. So very good. So the correct option is, yes, very good. The correct option is, of course, option C. Right. I was cooking dinner when the phone rang. Cooking, ing. And when the phone rang. Okay, rang. Past tense and cooking, ing. That means past continuous tense. Clear? Okay. Now, let's and recall simple past tense quickly. Okay, so simple past tense is a verb tense that is used to describe an action or event that occurred. Tense, of course, shows events in the past, যেটা আগে ঘটে গেছে, পাস্টে হয়ে গেছে, and simple past tense particularly says it is now done, finished. Formed by adding ed, ie, past tense form of the moved, liked. Okay, did we read moved, liked, ate? Again, irregular forms of simple past tense. Clear? Now let's move ahead and now look at this table. So finished, completed, we have used ed, right? So I finished my homework. He completed his task. So all these sentences are in simple past tense, right? Okay. Now let's look at this. My name is Preeti. Tell you about my trip last summer. So this is Preeti
Or naam Preeti. This is Preeti, and she is going to tell us about her trip which she took in the last summer, right? Okay. Now, what is Preeti doing? It seems she has packed her luggage and she is right. Okay, so she has a card in front of her and she is moving out. Now, where is she? Yeah, she is in a railway station, right? Now, last year I went to Ooty for a vacation by train. Last year I went to Ooty for a vacation by train. Okay, so she went to Ooty, right? Okay. While I was traveling, I took many photographs. So while she was traveling, যখন ও travel করছিল, she took many photographs. Okay, I took many photographs. Now what is she doing? She is eating, right? I saw many bridges while train was moving. So while the train was moving, she saw many bridges. So যখন ট্রেনটা on the meanwhile সে অনেকগুলো bridges দেখেছে। আচ্ছা, my dad called me at 7 p.m. At that time, I was having my dinner. Okay, so when she was having her dinner, her dad called. That was around 7 p.m., right? Okay. Now, what is it? What do you see here? It's raining, right? Okay. So, I reached the destination at 4:30 p.m. It was raining when I got down there. So, Ooty at 4:30 p.m. and when she reached there, it was raining then, right? Okay. Now, so let's now sentences once again carefully. So while the train was moving fast, I took many photographs. While I was traveling, I saw images. At that time, I was having my dinner. It was raining when I got down there. So what is the common thing that you notice in these sentences? এই sentences গুলোর মধ্যে তুমি common কি দেখতে পাচ্ছো? What is the common thing that you can notice in these sentences? Tell me, কি মনে হচ্ছে? Common জিনিসটা কি আছে sentences এর মধ্যে? Look at the verbs carefully. Verbs গুলোকে ভালো করে দেখো। Yes. All the verbs, if you have the ing form, right? Moving, traveling, having, raining. So all these are in the ing form. So what do we call when verbs are in ing form? That means the এখনো চলছে, continuously চলছে অ্যাকশনটা, ওকে? সো রিপ্রেজেন্টস অ্যাকশন which is progressing, which is happening now, যেটা এখনো হচ্ছে। I'm eating, I'm drinking, I'm sleeping, মানে এখনো অ্যাকশনগুলো হচ্ছে। So actions progressing at a particular point of time in the past, all the past, but then তখনও পাস্টেও অ্যাকশনগুলো হচ্ছিল তখন, ঠিক আছে? সো এই টেন্সটাকে আমরা কি বলি? We call it past continuous tense. Okay, although the actions were in past, but then the actions when she is talking about, at those times the action were continuous, so it is past continuous tense, right? Now, so let's solve an exercise, then we will be able to understand past continuous tense better, right? Okay, now look at the first sentence. When she came, I dash a letter. Okay, right, the verb is ঠিক আছে? কি করতে লাগবে সেন্টেন্সটাকে? পাস্ট কন্টিনিউয়াস ফর্ম, রাইট ভার্বটার পাস্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে সেন্টেন্সটা ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে। ক্লিয়ার? সো when she came, I dash a letter. So past continuous form, what will it be? Yes, when she came, I was writing a letter. ing. I was writing a letter. Clear? Okay. Now let's look at the next one. A book when I saw her. She dash a book, saw her. So she, yes, she was reading a book when I saw her. She was reading a book when I saw her. Clear? Okay. Now, the boys dash play in the garden when the tree fell. Again, the verb is play. Okay. And you have to of play. So what are you going to write? The boys dash in the garden when the tree fell. The boys, yes, very good. The boys were playing in the garden when the tree fell. Clear? Okay. Now, the lady slipped while she the steps. Okay, the lady slipped
while she dashed the steps. The verb is climbed. Okay, the lady slipped while she dashed the steps. The verb is climb. ভার্বটা হচ্ছে গিয়ে climbed. তো কি লিখবে এখানে? The lady slipped while, yes, while she was climbing the steps. The lady slipped while she was climbing the steps. Clear? Okay. Now, it dash rain in the morning. It dash rain in the morning. তো কি হবে? It dash rain in the morning. Past continuous tense of rain. Yes, it was raining in the morning. Clear? Okay. Now, so let's take up this particular question, the third question of the day. Now see, which sentence is in past perfect tense? Okay, so which sentence is in past perfect tense? এই চারটা সেন্টেন্সের মধ্যে the four sentence which is given to you, out of the four sentence given to you, which sentence do you think is in the past perfect tense? Clear? So that is what you have to figure out. Four sentences are there and you have to find out which sentence is in the past perfect tense. Okay, so your time starts now. Go ahead and tell me which sentence out of the four given to you, four sentences given to you, is in the past perfect tense. Okay, go ahead and give me your responses. Okay, now, okay, all right, go ahead. Okay, so which option? Yes, very good. So option C is the correct option. I had finished the project before the deadline. I had finished the project before the deadline. So this is in past perfect tense. Option C, right? Okay. Now let's recall past continuous tense and move to the next variety of past tense. Okay. So what is past continuous tense? Past continuous is a verb tense that is used to describe an action or event that was in progress at a specific point in the past. So it was in past. So when it was in the past, at that time it was progressing. And you can very easily identify a continuous tense with the verb, help of the verb ing. Whenever you see the verb is in ing, you can understand it is in continuous tense. For example, I was studying, ing, for my exams all night. They were walking, ing, to the park when it started raining. Right? So understood this? Okay. Now let's look at this particular picture. What is it? Can you guess? This is a picture of Guwahati, right? Okay, so I had lived in Guwahati for 5 years before we decided to move. I had lived in Guwahati for 5 years before we decided to move. Right. So she had lived in Guwahati for 5 years before she decided to move. Okay. We had lived in Guwahati for 5 years before we decided to move. So everywhere you see the tense, the verb is associated with had. They had lived in Guwahati for 5 years before they decided to move. Okay. So now let's go to the school, just like yours, right? So I had eaten breakfast before I went to school. Okay, you see, I told you earlier as well, আগেও বলেছি, two actions happening, or both the actions happening in the past, but one action happening. This is past perfect. Okay, কি হচ্ছে বুঝবে the sentences past tense you can identify because the actions have I had eaten, I went to school, but even in past one action happening before the other action, so that is past perfect. I had eaten breakfast before I went to school, so I have already come to school. It's past tense. That past action I have done another past action, that was eaten my breakfast. বুঝলে? আচ্ছা, now she had eaten breakfast before she went to school. Again, we had eaten breakfast before we went to school, so we have already come to school now, so that was past tense. So before that past action we have done another past action, that is we had our breakfast. So they had eaten breakfast before they went to school. So what is this? This is an example of past perfect tense. So past perfect tense is used to show that one past action happened before another past action. Okay, so both two actions, both of them happened in the past,
but one action happening before the other. So that is past perfect. Clear? Okay. It is formed by using the auxiliary verb had followed by the past participle form of the main verb. See had, you understand that it is past perfect. Okay, for example, she had finished her homework before she went to bed. Clear? Okay. So now let's again solve this exercise so that we get very clear picture of what is past perfect tense, right? Okay, now, so the guests dash before the dinner was set. Arrive. The verb here is arrive. And we have to arrive into past perfect tense. Arrive verb টাকে past perfect tense এ change করতে হবে. So how are you going to write this? The guests dash arrive before the dinner was set. The guests, yes, very good. The guests had arrived before the dinner set. Clear? Okay. Now, 10 years dash since I met you last. Pass. So past perfect tense of the verb pass. What will you say? 10 years? Yes. 10 years. Go ahead. 10 years had passed since I met you last. Clear? Okay. I dash there before she went. I dash there before she went. So the verb is go. And what is the past perfect of go? Yes, I had gone. I had gone there before she went. So you see, I had gone, that is already past, but before that past action, I have done another past action, that is before she went. So before she came, I had already gone. Now, Mohan had reached home before it started raining. So Mohan reached home. So it was raining, one action, but before it started raining, Mohan reached home. So two past actions happening. Clear? Okay. Now he dashed the station before the train departed. So, and the verb is reach. So he, yes, he had reached the station before the train departed. Clear? Okay. Now, so you understood how does past perfect work? Okay. Now, let's go ahead and take up this particular question, the fourth question of the day. Okay. So which sentence is in past perfect continuous tense? Okay, so past perfect and continuous, perfect plus continuous. Which sentence is in past perfect continuous tense, right? So you have four sentences in front of you. So out of the four sentences here, which sentence do you think is in past perfect continuous tense, right? Okay, so go ahead and give me your responses. Which sentence do you think here is in past perfect continuous tense, right? Okay, go ahead. All right. Okay, go ahead. Go ahead and give me your responses. Okay. All right. So the correct option is yes, option C. I had been studying for 6 hours before I took a break. I had been studying for 6 hours before I took a break. So that is in past perfect continuous tense. I had been studying. Okay. So now let's recall past perfect tense. So past perfect is a verb tense used to describe an action that was completed before another action in the past. So two actions happening in the past, one action before the other. Okay. And you can identify past perfect with the word or the verb had. Okay. So I had finished my homework before going to bed. He had lived in Guwahati for 5 years before moving to Kokrajhar. They had eaten, okay, dinner when I arrived, right? Okay. Now I had been studying for 2 hours before I took a break. What is this? I had past perfect and then studying. So this is perfect continuous, right? So I had been working on the computer all day before it suddenly crashed. So had and then working. They had been playing for hours before they went to bed. So had again and then ing. So it is used to describe an action or event that was ongoing in the past and continued up until another past action or event. So this is past perfect. So how do we form past perfect? We form using the auxiliary verb had followed by been followed by ing form of the verb. Okay.
So I had been studying. Had plus been plus ing verb. Clear? Had plus been plus ing verb. Past perfect continuous. Clear? Okay, so now let's solve this exercise and make these sentences past perfect continuous by changing the verbs, right? Okay, so I dash before he came. So I dash before he came. So the verb is right. Now change the verb into past perfect continuous. So what are you going to say? I, yes, very good. I had been writing before he came. Clear? Okay. He dash read when I returned. He had been reading. It's easy, right? When I returned. Then it dash rain for 3 days. It, again, very good. It had been raining for 3 days. Then he dash in Kokrajhar for 3 years before he moved to Delhi. He, yes, very good. He had been living, right? Then Manjeet dash for Anil for almost 2 months last year. Manjeet, yes, had been working for Anil for almost 2 months last year. All right. So now let's take up the fifth question and let's see. So this is the value-based question of the day. So let's see what do we have for us. Your best friend is gifted a watch by his parents on his birthday. You like the watch very much, but you do not own any yourself. What will you do? Okay, so understand the situation that your best friend has been gifted a watch by his parents. তোমার best friend কে তোমার ওর parents রা ওকে একটা খুব সুন্দর watch gift করেছে। তোমার ওয়াচটা খুব পছন্দ হয়েছে, you like the watch very much, okay, so but you don't own it, এটা তোমার না, so what are you going to do in this situation? Okay, A, steal your best friend and wear it when he is not around. Option B, demand a watch from your parents and fight with them till they gift you one. Or option C, decide to save money and buy a watch on your next birthday. Okay, so these are the three options in front of you. Your time starts now. Tell me which option do you think to be appropriate, and then I will let you know my answer. Okay, chalo, go ahead and give me your responses. Okay, all right, okay, go ahead and let me know your reaction to this, your response to this, and then I will tell you which response do I think to be appropriate to this particular situation. Okay. All right. So, stealing, option A, stealing what? Stealing is a crime. Option B, demanding from your parents and fighting with them. Again, this is very, your parents may not be in a position at that time to gift you a watch. So, the best option is option C, that you yourself try to save money and try to buy the watch on your next birthday, right? Okay. Now, so now let's take a quick recall. So these are the different forms of past tense: simple, continuous, perfect, perfect continuous. Okay, and let's then summarize. So what is past tense? Expressing an action or situation that has happened in the past. We already know. Simple, when we use ed. Continuous, when it is past but then we use ing. Past perfect is when we use had, and past perfect continuous is when had plus been plus ing of the verb, right? So that is past perfect continuous. So simple past, past continuous, past perfect, and the past perfect continuous, right? So we have come to the last segment of our class, that is the feedback question. Your time starts. Through this particular question, you can let me know your responses for the class today. Anything and everything that you wish to convey to me regarding the class today can be conveyed to me through this particular segment, through this particular question. Okay, so go ahead and give me your responses. So okay, so you go ahead and tell me about your experience of the class today. Okay, all right, so we have come to the end of our class, and we will meet again very soon in our next class with a new thing to learn with. Till then, keep reading and keep learning. Thank you so much.
গুড মর্নিং এভরিওয়ান। সো তোমাদের সবাইকে আজকে টেলিভিশন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। তো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে কিসের উপরে শিখছি? পরিমাণের তুলনার উপরে, সরল সুদ কিভাবে আমরা বার করতে পারি। ওকে, তো আজকের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদের উপরে শিখব। ওকে, তো দেখো এখানে দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ n বছরের জন্য বা n বছরের শেষে কি হবে? a is equals to p into 1 plus r by 100 whole to the power n। এখানে p কে বলা হয় মূলধন, r হলো সুদের হার এবং n হলো সময়। ওকে, তোমরা এগুলো মনে রাখবে। p হলো মূলধন, r হলো সুদের হার এবং n হলো সময়, আর a কে বলা হয় সবৃদ্ধি। বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন আমরা চক্রবৃদ্ধি সুদ লিখতে পারি, তাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু a মাইনাস p। a হলো সবৃদ্ধিমূল মাইনাস মূলধন। ওকে, সবৃদ্ধিমূল থেকে মূলধনকে বিয়োগ করে দিতে হবে। ওকে, মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদ সিআই, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু a মাইনাস p। ওকে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, যাকে অ্যামাউন্ট হলো সবৃদ্ধিমূল এবং প্রিন্সিপাল হলো মূলধন। ওকে, তো এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক। ওকে, ব্যাংকে এখানে ক্যাশ কাউন্টার আছে, লোন কাউন্টার। ওকে, যদি ব্যাংক থেকে লোন নেওয়া হয়, যেমন এখানে দেওয়া হয়েছে যে সীতা এক্সেল ব্যাংক থেকে 3 বছরের জন্য কত 8% সুদে 25,000 টাকা লোন নিয়েছিলেন। এখন এই 3 বছর পর তাকে কত টাকা দিতে হবে তা নির্ণয় করো। ওকে, কি করেছিল? এক্সেল ব্যাংক থেকে 3 বছরের জন্য 8% সুদে 25,000 টাকা লোন নিয়েছিল। ওকে, তো আমাদেরকে কি বার করতে হবে? 3 বছর পর তাকে কত টাকা দিতে হবে তা নির্ণয় করতে হবে, আমাদেরকে সুদ বার করতে হবে। ওকে, তো যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি দ্বারা গণনা করা হয়, তখন আমরা লিখতে পারি p is equals to, এখানে দেওয়া আছে 25,000। ওকে, মূলধন দেওয়া আছে 25,000। ওকে, তারপর আর আর হলো সুদের হার, সুদের হার দেওয়া আছে 8%। ওকে, এবং সময় সময় দেওয়া আছে 3 বছর, সময় হলো n। n is equals to আমরা লিখতে পারি 3 ইয়ার্স বা 3 বছর। ওকে, তো এখন আমরা জানি যে আমরা লিখতে পারি a is equals to, ওকে, আমরা জানি a is equals to p into 1 plus r by 100 to the power n। ওকে, এখানে আমাদেরকে p এর মান দেওয়া আছে, মূলধন দেওয়া আছে এবং r দেওয়া আছে 8%। ওকে, এবং সময় দেওয়া আছে 3 বছর। ওকে, তো আমরা এই মানগুলো এখানে আমরা বসিয়ে দেব। এখানে p এর মান দেওয়া আছে 25,000। ওকে, তারপর 1 প্লাস r হলো 8 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n এর মান হলো 3 বছর। ওকে, এখন যখন আমরা সমাধান করব এটাকে, তোমরা নিজেই করে নিতে পারবে। ওকে, সমাধানটা তোমরা নিজেই করে নেবে। যখন আমরা সমাধান করব, দেখো এটা আসবে এরকম ভাবে লিখতে পারি 25,000 ইন্টু 108 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3। ওকে, তো 108 ডিভাইড বাই 100 হবে 1.08। ওকে, তো এটাকে লেখা যায় 25,000 ইন্টু 1.08 ইন্টু 1.08 ইন্টু 1.08, কারণ এখানে 1.08 হোল কিউব আছে। ওকে, তো আমরা 3 বার লিখে নেব। যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমরা পাবো, এখানে দেখতে পাচ্ছ 25,000 ইন্টু 1.1664। ওকে, ইন্টু 1.08, এটা হবে মাল্টিপ্লাই করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা আসবে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু রুপিস 31,492.80, 31,492.80। এটা আমরা কি পেলাম? অ্যামাউন্ট, সবৃদ্ধিমূল পেলাম। ওকে, তো এখন আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ হলো a মাইনাস p। ওকে, তো এটা 3 বছরের শেষে সীতার কত দিতে হবে? 31,492.80 টাকা। তো এখান থেকে আমরা কি করতে পারি? চক্রবৃদ্ধি সুদটাও বার করতে পারি। যদি এই 31,492.80 থেকে আমরা কি করতে পারি? 25,000 বিয়োগ করে দেই। বিয়োগ করে দেওয়ার পর যেটা অ্যামাউন্ট থাকবে সেটাকে বলা হবে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি বা মিশ্র সুদও বলতে পারি। বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন আমাদেরকে দেওয়া হয়েছে যে নিম্নলিখিতের জন্য সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ গণনা করো। আমাদেরকে দেওয়া আছে যে
বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10%, 2 বছরের জন্য 12,000 টাকা। ওকে, আমাদেরকে কি বার করতে হবে? সবৃদ্ধিমূল দ্যাট ইজ এ এবং চক্রবৃদ্ধি সুদ দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো আমরা কি জানি? আমরা জানি যে a is equals to p into 1 plus r by 100 whole to the power n, রাইট? এখানে p দেওয়া আছে, মূলধন দেওয়া আছে কত? ভেরি গুড, 12,000। ওকে, r এর মান কত দেওয়া আছে? ভেরি গুড, আর হলো সুদের হার, আর দেওয়া আছে 10%। ওকে, এবং n, n হলো বছর, কয় বছরের জন্য? এখানে দেওয়া আছে 2 ইয়ার্স, 2 ইয়ার্স মানে 2 বছর। ওকে, তো এখন দেখো আমরা জানি a is equals to p into 1 plus r by 100 whole to the power n। এখানে এই মানগুলো আমরা কি করে দেব? এখানে বসিয়ে দিব। যেমন p এর মান হলো 12,000। ওকে, 12,000, তারপর 1 প্লাস r, r এর মান কত আছে এখানে? 10। ওকে, r হলো 10 ডিভাইডেড বাই 100, আর n এর মান কত আছে এখানে? 2 বছর, তো এখানে 2 হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা সমাধান করতে পারি। সমাধান করলে দেখো এরকম ভাবে লিখতে পারি 12,000 এখানে ব্র্যাকেটের ভিতরে 100 প্লাস 10 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার 2। ওকে, তো এখন সমাধান করবে। সমাধান করার পর দেখো আমরা কত পাবো? তো এটাকে 12,000 ইন্টু 110 ডিভাইড বাই 100 ইন্টু 110 ডিভাইড বাই 100 আমরা লিখতে পারি। ওকে, এখন 12 ইন্টু 11 ইন্টু 110 এটা আসবে, তোমরা দেখতে পারছো যে 132 ইন্টু 110 যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আসবে 14,520, 14,520। তার মানে আমার এখানে সবৃদ্ধিমূল আসলো 14,520 টাকা। ওকে, এখন আমাদেরকে কি বার করতে হবে? এখন আমাদেরকে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট CI is equals to A minus P। A হলো সবৃদ্ধিমূল এবং P হলো মূলধন, রাইট? তো এখানে A দেওয়া আছে 14,520, 14,520, তার সঙ্গে বিয়োগ করতে হবে কত? মূলধন আছে 12,000। ওকে, তো এটা হবে 14,520 মাইনাস 12,000। ওকে, তো কত আসবে বলো তো? 2,520 টাকা। তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল যে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল কত হবে? 14,520 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ হবে 2,520 টাকা। বুঝতে পেরেছো? ভেরি গুড। এরকম ভাবে আমরা সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ আমরা নির্ণয় করতে পারি। ওকে, তো এখন আমরা একটি প্রশ্নের উত্তর করব। আমাদের সামনে দেওয়া আছে যে বছরে 2% হারে 2 বছরের জন্য 1,000-এর চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে দেওয়া আছে যে বছরে 2% হারে 2 বছরের জন্য 1,000-এর চক্রবৃদ্ধি সুদ। ওকে, আমাদেরকে 4টি অপশন দেওয়া আছে। এ অপশনটি হলো 20 টাকা, বি অপশনটি হলো 20.5, সি অপশনটি হলো 20.4 এবং ডি অপশনটি হলো 20.6। ওকে, তো এই 4টি অপশনের ভিতরে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটি আমাদেরকে বার করতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে 25 সেকেন্ডের সময় দেব এবং তোমাদের সময় আরম্ভ করছি। আমরা অলরেডি শিখেছি আমরা চক্রবৃদ্ধির সুদ আমরা কিভাবে বার করতে পারি। ওকে, তো এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে তোমরা বার করতে হবে। যেমন আমাদেরকে দেওয়া আছে বছরে 2% হারে 2 বছরের জন্য 1,000-এর চক্রবৃদ্ধি সুদ। এখানে পি দেওয়া আছে 1,000। ওকে, যেটা হলো মূলধন, আর হার, সুদের হার দেওয়া আছে 2%। ওকে, আর এর মান দেওয়া আছে 2% এবং এন এর মান দেওয়া আছে 2 বছর। ওকে, আমাদেরকে বছরের জন্য আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। তো ফার্স্ট বছরের জন্য আমরা যদি বার করি, প্রথম বছরের জন্য আমরা এরকম ভাবে লিখতে পারি যে আমরা জানি এ is equals to p into 1 plus r by 100। ওকে, তো এরকম ভাবে আমরা ফার্স্ট বছরের জন্য বার করব, তারপর দ্বিতীয় বছরের জন্য বার করব। করার পর আমরা কি করব? সেটাকে আমরা এই মূলধনের থেকে আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধি সুদ পাবো। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ কি হয়? সবৃদ্ধিমূল মাইনাস মূলধন। ওকে, এরকম ভাবে তোমরা বার করতে পারবে। তো এর জন্য শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, দ্যাট ইজ 20.4। ওকে, চক্রবৃদ্ধি সুদ হবে 20.4 রুপিস।
এখন আমাদেরকে দেওয়া আছে যে যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তার মানে বছরে যদি দুইবার দেওয়া হয়, অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারলি বলতে পারি। ওকে, তো যদি সুদ অর্ধবার্ষিক হয় তখন আমরা সুদের হার এরকম ভাবে লিখি যে R/2। ওকে, যখন হাফ ইয়ারলি হবে, অর্ধবার্ষিক হবে, তখন সুদের হার হবে R/2 এবং সময় হবে 2n, 2 ইন্টু n। তো তখন আমরা সূত্রটাকে এরকম ভাবে লিখতে পারি যে A ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R ডিভাইডেড বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n। এটার মানে হলো যে এখানে কি হয়েছে, সুদ হাফ ইয়ারলি হয়েছে বা অর্ধবার্ষিক হয়েছে। ওকে, তখন কি হবে, সুদের হার হবে R/2। ওকে, এবং সময় হবে 2n। এটা তোমরা মনে রাখবে। ওকে, তো যদি সুদ প্রতি 3 মাসে হয়, ওকে, আমরা যদি সুদটা কি করি প্রতি 3 মাসে দেই, যেমন বছরে আমরা 4 বার দেই, তার জন্য আমরা সুদের হার লিখব R/4। ওকে, আর সময় হয়ে যাবে 4 ইন্টু n, দ্যাট ইজ 4n। তখন আমরা এরকম ভাবে A ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R ডিভাইড বাই 4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 4n। কখন হবে, যখন সুদ আমরা প্রতি 3 মাসে দেই। তার মানে বছরে আমরা যদি 4 বার দেই তখন আমরা লিখতে পারি A ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R ডিভাইডেড বাই 4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 4n। সিমিলারলি যদি আমরা সুদ প্রতি মাসে দেই, ওকে, তার মানে বছরে 12 বার দেই, ওকে, তখন আর হয়ে যাবে, সুদের হার হয়ে যাবে R ডিভাইডেড বাই 12। এখানে কয়বার দেওয়া হয়েছে, 12 বার দেওয়া হয়েছে, তো এখানে হবে R/12। যেমন এখানে 4 বার দেওয়া হয়েছিল, তো R ডিভাইডেড বাই 4। এখানে 2 বার দেওয়া হয়েছিল, তো R ডিভাইডেড বাই 2। আর এখানে সময় হয়ে গিয়েছিল 2n, এখানে 4n, আর এখানে হবে 12n। তো এখন আমরা লিখতে পারি A ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/12 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 12n। তো এগুলো মনে রাখবে, যখন আমরা চক্রবৃদ্ধির সুদ আমরা বার্ষিকভাবে বার করি তখন মূলধন প্রত্যেক বছর হয় আর সুদ হিসাব করা হয় বছরে একবার। ওকে, আর যখন অর্ধবার্ষিক হয়, হাফ ইয়ারলি হয়, তখন মূলধন হবে প্রতি অর্ধ বছরে এবং সুদ হিসাব করা হবে বছরে 2 বার। ওকে, তারপর যদি প্রতি মাসে 3 বার দেওয়া হয় তখন মূলধন প্রত্যেক 3 মাসে এবং সুদ হিসাব করা হয় বছরে 4 বার। ওকে, আর যদি 12 মাসে দেওয়া হয়, মাসে একবার করে দেওয়া হয়, তখন মূলধন আমরা এরকম ভাবে নেই প্রতি মাস। ওকে, এবং সুদ হিসাব করা হবে বছরে 12 বার। মনে থাকবে? ভেরি গুড। এখন আমরা আরেকটি প্রশ্নের উত্তর করব। এখানে দেওয়া আছে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে 18 মাসের জন্য বার্ষিক 20% হারে 5000 এর সবৃদ্ধিমূল। ওকে, এখন দেওয়া আছে এখানে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ আমাদেরকে দেওয়া আছে 18 মান্থের জন্য এবং বার্ষিক 20% হারে, 20% হারে 5000 এর সবৃদ্ধিমূল কত হবে, তার মানে A বার করতে হবে। A হলো সবৃদ্ধিমূল। ওকে, তো আমাদেরকে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের ভিতরে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটি তোমাদেরকে বার করতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে 1 মিনিটের সময় দেব এবং 1 মিনিটের ভিতরে তোমরা এর উত্তরটি আমাকে দিতে হবে। তোমাদের সময় আরম্ভ করছি। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে সুদের হার। সুদের হার কত দেওয়া আছে, 20% বছরে বার্ষিক, এবং মূলধন দেওয়া আছে 5000। তো আমরা লিখতে পারি যে এখানে দেওয়া আছে পি, পি হলো মূলধন 5000। ওকে, তারপর দেওয়া আছে আমাদেরকে আর, আর দেওয়া আছে 20%, 20%। কিন্তু দেখো এখানে দেওয়া আছে অর্ধবার্ষিক, যখন অর্ধবার্ষিক হয়ে যাবে তখন কি হয়, R/2 হয়ে যাবে, তার মানে 20/2 হয়ে যাবে এটা। ওকে, এবং আমাদেরকে n এর মান দেওয়া আছে 18 মান্থ। ওকে, n ইজ ইকুয়ালস টু 18 মান্থ। এটাকে যদি আমরা বছরে লিখি এরকম ভাবে লিখতে পারি 1/2, 1 বছর, এবং 1/2 মানে 6 মান্থস। ওকে, 18 মান্থস হয়ে যাবে। তো এখন আমরা সূত্রটা জানি যে A ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/2 ইন্টু 100। যখন অর্ধবার্ষিক হয়ে যাবে তখন 2 ইন্টু 100 হবে। ওকে, 2 ইন্টু 100
হোল টু দি পাওয়ার 2n। ওকে, হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে। তো এখন দেখো আমাদেরকে p এর মান দেওয়া আছে 5000। ওকে, তারপর r দেওয়া আছে 20%, এখানে 20 হয়ে যাবে। তারপর n দেওয়া আছে 18 মান্থস। এই মানগুলো তোমরা এখানে বসিয়ে দিয়ে তোমরা কি করতে পারবে, এর মান সবৃদ্ধিমূল তোমরা বার করতে পারবে। ওকে, তো এর জন্য শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি। ওকে, অপশন ডি হবে শুদ্ধ উত্তর, সবৃদ্ধিমূল। আমরা অলরেডি শিখেছি আমরা সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ আমরা কিভাবে বার করতে পারি। ওকে, তারপর দেখো আমাদেরকে দেওয়া আছে যে নিম্নলিখিত জন্য সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ গণনা করো। 10,000 টাকা কত 1/2 বছরের জন্য, তার মানে 1 বছর এবং 6 মাসের জন্য 5% চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক হারে। ওকে, তো এখানে কি দেওয়া আছে যে আমাদেরকে মূলধন দেওয়া আছে 10,000 এবং সুদের হার দেওয়া আছে 5% এবং সময় দেওয়া আছে 18 মান্থস বা বছরে আমরা লিখতে পারি 1 বছর 6 মাস। ওকে, এখন দেখো আমরা জানি যে যখন সুদের হার অর্ধবার্ষিক হয়ে যাবে তখন কি হবে, a is equals to p into 1 plus r by 2 into 100। এখানে 2 কেন আসবে, কারণ এখানে সুদের হার অর্ধবার্ষিক গণনা করা হয়েছে। তো এখানে 2 into 100 হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। ওকে, p এর মান দেওয়া আছে কত 10,000 10,000 এবং r দেওয়া আছে 5% 5% এবং n দেওয়া আছে 1 বছর 6 মাস। ওকে, তো এখন দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 3/2 বছর। ওকে, 2 into 1 2 plus 1 3/2 বছর। এখন এখানে আমরা a is equals to লিখতে পারি p। p এর মান কত আছে, p এর মান আছে 10,000 ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস r, r এর মান হলো 5 ডিভাইড বাই 2 into 100 হোল টু দি পাওয়ার 2n, n এর মান হলো 3/2 বছর। এখানে বসিয়ে দিয়ে আমরা এখানে এটা সমাধান করতে পারি। সমাধান তোমরা নিজেই করতে পারবে। ওকে, সমাধানগুলো তোমরা নিজেই করে নেবে। যখন সমাধান করবে, সমাধান করার পর আমার সবৃদ্ধিমূল হলো অ্যামাউন্ট, অ্যামাউন্টটাকে বলা হয় সবৃদ্ধিমূল। ওকে, তো এখন দেখো সমাধান করার পর আমার এখানে সবৃদ্ধিমূল আসবে। এখানে লিখতে পারি 10,000 ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 0.025 হোল কিউব। ওকে, কিউব আসে মানে এখানে 3 বার পূরণ করতে হবে, গুণ করতে হবে। ওকে, এখন দেখো আমার অ্যামাউন্ট আসবে, সবৃদ্ধিমূল আসবে 10,768.90। ওকে, 10,768.90 এটা হলো সবৃদ্ধিমূল বা অ্যামাউন্ট। ওকে, যদি আমরা অ্যামাউন্ট বার করে নেই, অ্যামাউন্ট বার করার পর আমরা কি করতে পারবো, চক্রবৃদ্ধির সুদ আমরা বার করতে পারবো। ওকে, যে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধির সুদ ইজ ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ওকে, তার মানে সবৃদ্ধিমূল থেকে আমরা মূলধনটাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। ওকে, তো এখানে সবৃদ্ধিমূল আছে 10,768.90 মাইনাস আমাদের মূলধন দেওয়া আছে 10,000। যখন আমরা বিয়োগ করে দেব তখন আসবে 768.90 বা অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি এটাকে 769। বুঝতে পেরেছো? এরকম ভাবে আমরা সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ আমরা গণনা করতে পারি। ওকে, তো এখন আমরা আরেকটি প্রশ্নের উত্তর করব। এখন আমাদেরকে দেওয়া আছে যে 16,000 টাকার বার্ষিক 20% সুদের হারে 9 মাসের মিশ্র সুদ বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যদি প্রতি 3 মাসের মাথায় সুদ গণনা করা হয়। ওকে, আমাদেরকে 4টি অপশন দেওয়া আছে, এ বি সি এবং ডি। এই 4টি অপশনের ভিতরে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটি আমাদেরকে পার করতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে 1 মিনিটের সময় দেব। ওকে, তো 1 মিনিটের ভিতরে তোমরা এর উত্তরটি আমাকে দিতে হবে। তো তোমাদের সময় আরম্ভ করছি। তো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে মূলধন দেওয়া আছে 16,000 টাকা। ওকে, এবং বার্ষিক 20% সুদের হারে, আর দেওয়া আছে 20%। 9 মাসের আমার চক্রবৃদ্ধি সুদ আমাদেরকে নির্ণয় করতে হবে যদি প্রতি 3 মাসের মাথায় সুদ গণনা করা হয়।
মাস মানে হলো কোয়ার্টারলি। ওকে, আমরা জানি যে যখন 3 মাসের মাথায় আমরা সুদ গণনা করব তখন আমরা লিখতে পারি a is equals to p into 1 plus r by 4 into 100। ওকে, এটা আসবে 4 into 100 হোল টু দি পাওয়ার 4n। ওকে, তো এখন দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আমাদেরকে পির মান 16,000 এবং আর দেওয়া আছে 20%। ওকে, এবং সুদের হার হলো 9 মাস। যখন মাসের হিসাবে বার করব তখন আমরা এটাকে বছরের হিসাবে বার করলে 9/12 করে দিতে পারি। ওকে, যেহেতু এখানে মাস দেওয়া আছে তো 9/12 হয়ে যাবে n এর মান। ওকে, তো এখানে যখন আমরা মানগুলো বসিয়ে দেবো এটা আসবে 16,000, তারপর 1 প্লাস আর এর মান হলো 20/4 into 100। ওকে, হোল টু দি পাওয়ার 4 into n এর মান হলো 9/12। এখন তোমরা সমাধান করলে কি পাবে? সমাধান করলে তোমরা 3 মাসের মাথায় কত চক্রবৃদ্ধি সুদ হবে বা মিশ্র সুদ হবে তোমরা বার করতে পারবে। ফার্স্ট অ্যামাউন্ট বার করে নেবে, যেটা সব বৃদ্ধিমূল হয় সেটা বার করে নেবে। নেওয়ার পর আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ হলো অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, দ্যাট ইজ সব বৃদ্ধিমূল থেকে আমাদেরকে মূলধন বিয়োগ করতে হবে। ওকে, তো আমাদের শুদ্ধ উত্তরটি হবে এখানে অপশন সি, 2,522 টাকা। ওকে, এটা হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ। বুঝতে পেরেছ? ভেরি গুড। এখন দেখো আমরা বিক্রির কর আমরা কিভাবে বার করতে পারি। ওকে, যেমন এখানে পার্ক দেওয়া আছে, যে পার্কের যখন যত্ন নেওয়া হয়, ওকে, তো এখানে সরকার কি করে পার্কের যত্ন নেয়। ওকে, আর এই পার্কের যত্ন নেওয়ার জন্য টাকা খরচ হয়। ওকে, সেগুলো কোথা থেকে পাই? সেগুলো আমরা এই পার্কটি জনসাধারণের জন্য নির্মিত করা হয়েছে এবং সরকার কি করে এর রক্ষণাবেক্ষণ করবে। তো এবং এই যে পার্কে যাওয়া হয় বন্ধু বান্ধবের সাথে যাওয়া, ওকে, তো এই পার্কগুলোর সাধারণ মানুষের জন্য নির্মিত করা হয়েছে, আর এই সাধারণ মানুষ কি করে এই করগুলো দেয় সরকারকে। ওকে, এখান থেকে কি করে সরকার এই পার্কের যত্ন নিতে পারে, যেমন রাস্তাঘাট হোক, তারপর স্কুল হোক, হসপিটাল হোক। ওকে, তো দেখো এখানে কি করা হয়, বহুত টাকা খরচ হয়, যেমন পার্কের ক্ষেত্রে হোক, হসপিটালের ক্ষেত্রে হোক, বহুত টাকা এখানে খরচ হতে পারে। ওকে, তো আমাদের কতগুলো কি আছে, এখানে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়। ওকে, যেমন জিএসটি বলা হয়, এটা ট্যাক্স, এটাকে বলা হয় মূল্য সংযোজন কর। তো দেখো যে পণ্য সামগ্রী এবং সেবা কর, এটাকে বলা হয় জিএসটি। যে কর হলো রাজ্যের রাজস্বে বাধ্যতামূলক অবদান, যা ভারতের প্রতিটি নাগরিকের উপর সরকার দ্বারা আরোপিত হয়। ওকে, তো আমাদের দু রকমের কর আছে, যেমন একটাকে বলা হয় প্রত্যক্ষ কর আর একটা বলা হয় পরোক্ষ কর, এবং জিএসটি হলো পরোক্ষ কর। ওকে, জিএসটি মানে হলো পণ্য সামগ্রী এবং সেবা কর। তো এগুলো তোমরা মনে রাখবে। তো এখন আমাদেরকে আরেকটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেওয়া আছে যে জিএসটির সম্পূর্ণ রূপ কি হয়। ওকে, আমাদেরকে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের ভিতরে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটি আমাদেরকে বার করতে হবে। তো এর জন্য আমি তোমাদেরকে 15 সেকেন্ডের সময় দেব এবং তোমাদের সময় আরম্ভ করছি। যে জিএসটি কে কি বলা হয়? গুডস অ্যান্ড সাপ্লাই ট্যাক্স। অপশন বি দেওয়া আছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অপশন সি দেওয়া আছে জেনারেল সেলস ট্যাক্স, এন্ড অপশন ডি হলো গভর্নমেন্ট সেলস ট্যাক্স। এখান থেকে কোনটি শুদ্ধ উত্তর? অলরাইট, তোমাদের সময় শেষ হয়েছে। এখানে দেখো জিএসটির সম্পূর্ণ রূপ হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তার মানে অপশন বি হবে শুদ্ধ উত্তর। ওকে, তো এটা মনে রাখবে তোমরা। তারপর দেখো যে ভারতে জিএসটির কতগুলো বিভাগ আছে। ওকে, যেমন এরকম ভাবে আমরা বিভাগ করতে পারি 0%, 18%, 5%, 28%, 12%। ওকে, সো এগুলো কি না, কনস্ট্যান্ট না, এগুলো চেঞ্জও হয়ে যেতে পারে। ওকে, যেমন 0%এর বিভাগে আমরা নেই, যেমন ভেজিটেবলস, ওকে, ফ্রুটস, এগুলো 0%-এ আসে। তারপর তোমরা দেখতে পাচ্ছ
যে কতগুলো 8% আসবে, কতগুলো 4% আসবে। ওকে, তো এগুলো তোমরা মনে রাখবে যে এগুলো কি নয়, কনস্ট্যান্ট নয়, এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তোমরা এগুলো প্রয়োজনীয় যেগুলো বস্তু তোমরা দেখতে পারছো এখানে, এগুলোর জন্য আমরা ট্যাক্স দিতে হয়। আর এগুলোর যেমন কতগুলো বিভাগ আছে, যেমন 0%ও দিতে পারি, 5% দিতে পারি, 4% দিতে পারি। ওকে, সবগুলোর জন্য আলাদা আলাদা হয়। তো এগুলো এখান থেকে তোমরা কি করবে, বার করবে যে কোনগুলো জিনিসের জন্য আমরা কিরকমভাবে আমরা ট্যাক্স দিতে পারি। ওকে, তো আমাদের আরেকটি প্রশ্নের উত্তর করবো। এখানে দেওয়া আছে যে পণ্য সামগ্রী এবং সেবা কর জিএসটির হার ওকে কোনটা হতে পারে। তো এর জন্য 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশনের ভিতরে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটি আমাদেরকে বার করতে হবে। ওকে, তো এর জন্য আমি তোমাদেরকে 15 সেকেন্ডসের সময় দেব এবং 15 সেকেন্ডসের ভিতরে তোমরা এর উত্তরটি আমাকে দিতে হবে। তো তোমাদের সময় আরম্ভ করছি। অলরাইট, তো এখানে হবে পণ্য সামগ্রী এবং সেবা কর জিএসটির হার। এখানে অপশন সি 0%, 5%, 12%, 18% এবং 28%। ওকে, তো আমরা কি শিখলাম যে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সবৃদ্ধি মূল আমরা কিভাবে বার করতে পারি। ওকে, আমাদের দেওয়া থাকে যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% দেওয়া আছে সাপোজ। ওকে, 2 বছরের জন্য 12,000 টাকা। ওকে, তখন আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বার করব। ওকে, তো তার জন্য তোমরা মনে রাখতে হবে যে আমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। যখন বার্ষিক হয় তখন হয় কি, এ is equals to p into 1 plus r by 100 whole to the power n। ওকে, এখানে যেমন দেওয়া আছে p হলো মূলধন। ওকে, p এর মান দেওয়া আছে কত, 12,000। ওকে, তারপর r হলো সুদের হার। ওকে, আর সুদের হার কত দেওয়া আছে, 10%, 10%। ওকে, এবং n, n হলো সময়, মানে কত বছরের জন্য। এখানে দেওয়া আছে 2 বছরের জন্য, তো n এর মান হবে 2 বছর। আমাদেরকে কিরকম ভাবে বার করতে হবে, আমরা জানি a is equals to p into 1 plus r by 100 whole to the power n। ওকে, এখানে p এর মান আমরা কত নেব, ভেরি গুড, p এর মান নেব 12,000, 12,000। তারপর 1 প্লাস r by 100, r এর মান হলো 10%। ওকে, তারপর n এর মান হলো 2 বছর, তো এখানে হবে 2। এটাকে আমরা যখন সমাধান করব তাহলে 12,000 ইন্টু 1 প্লাস, উপরে লিখতে পারি 100 প্লাস 10 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 2। ওকে, তো এরকম ভাবে আমরা সমাধান করার পর আমরা কি পাবো, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা হলো আমার সবৃদ্ধিমূল। এখানে যখন আমরা সবৃদ্ধিমূল পাবো, সবৃদ্ধিমূল থেকে আমরা কি করতে পারি, চক্রবৃদ্ধি সুদ আমরা নির্ণয় করতে পারি। ওকে, তো এখানে দেখো অ্যামাউন্টটা হলো বা সবৃদ্ধিমূল এখানে আসলো কত আসবে, 14,520, 14,520 টাকা হলো আমার সবৃদ্ধিমূল। এখন আমাদেরকে কি বার করতে হবে, এখন আমাদেরকে বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ। আর আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হলো অ্যামাউন্ট থেকে আমরা মূলধনকে বিয়োগ করে দিতে হবে। তার মানে সবৃদ্ধিমূল থেকে আমরা মূলধনকে বিয়োগ করে দেব। আর এখানে দেখো মূলধন কত আছে, মূলধন আছে 12,000। ওকে, তো এটাকে আমরা 14,520 থেকে আমরা 12,000 বিয়োগ করে দেব। তো যখন 14,520 থেকে আমরা 12,000 বিয়োগ করে দেব তখন কত আসবে, ভেরি গুড, তখন আসবে 2,520 টাকা। এই 2,520 টাকা হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো তার জন্য তোমরা মনে রাখতে হবে যে যখনই আমরা সুদ বার্ষিক গণনা করি তখন কি হয়, a is equals to p into 1 plus r by 100 whole to the power n। আর এখানে যদি আমাদেরকে p এর মান, তারপর r এর মান এবং n এর মান দেওয়া থাকে, আমরা কি করতে পারি, আমরা চক্রবৃদ্ধি সুদ আমরা গণনা করতে পারি বা আমরা সবৃদ্ধিমূল আমরা বার করতে পারি। তারপর তোমরা মনে রাখবে যখন সুদ অর্ধবার্ষিক বা বছরে 2 বার গণনা করা হয়, ওকে, তখন সুদের হার, তখন সুদের হার হয়ে যাবে r/2। এটা হলো যখন সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তার মানে বছরে 2 বার হয়, তখন সুদের হার হবে r/2।
2 এবং সময় সময় আমরা নিয়ে নেব 2n। ওকে, তখন এখানে আমরা a is equals to লিখব p into 1 plus r by 2 into 100 whole to the power 2n। তো এখানে মনে রাখবে তোমরা, যখন বছরে দুইবার দেওয়া হয়, ওকে, তখন এখানে কত আসবে r by 2, সুদের হার চেঞ্জ হয়ে r by 2 হয়ে যাবে এবং সময় কত হবে, সময় হয়ে যাবে 2n। সিমিলারলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যখন আমরা সুদ প্রতি 3 মাসে চক্রবৃদ্ধি দেই, ওকে, তার মানে বছরে 4 বার, প্রতি 3 মাসে হয়ে গেলে বছরে 4 বার হয়ে যাবে, তখন দেখো সুদের হার কত হবে, r ডিভাইডেড বাই 4 এবং সময় হবে 4n। এখানে যখন বছরে 4 বার হয়ে যাবে, তখন এখানে সুদের হার হয়ে যাবে r ডিভাইডেড বাই 4 এবং সময় হয়ে যাবে 4n। আর তখন আমরা এরকম ভাবে লিখতে পারি a is equals to p into 1 plus 1 plus r by 4 into 100 whole to the power 4n। যখনই এখানে বছরে 4 বার হয়ে যাবে, তখন এখানে সুদের হার হয়ে যাবে r by 4 আর সময় হয়ে যাবে 4n। তখন এই সূত্রটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে কত হয়েছে, a is equals to p into 1 plus r by 4 into 100 whole to the power 4n। বুঝতে পেরেছো? ভেরি গুড। তারপর যদি আমরা সুদ প্রতি মাসে নেই, চক্রবৃদ্ধি নেই, তখন বছরে কত হবে, 12 বার। প্রতি মাসে যদি বছরে 12 বার হয়ে যাবে, তখন আমরা সুদের হার লিখতে পারবো r by 12। ওকে, যখন প্রতি মাসে বা বছরে 12 বার হয়ে যাবে, তখন সুদের হার হবে এখানে r by 12 আর সময় হয়ে যাবে 12n। ওকে, আর এখানে আমরা লিখতে পারি a is equals to p into 1 plus r divided by 12 into 100 whole to the power 12n। তো এখানে মনে রাখবে, যখন দুইবার হয়ে যাবে, তখন এখানে আসলো 2n আর এখানে হলো 2 into 100। আর যখনই 4 বার হয়ে গেল বছরে, তো এখানে 4n আর এখানে 4 into 100। আর যখনই বছরে 12 বার হয়ে গেল, তখন এখানে 12n আর 12 into 100 এসে গেল। ওকে, এগুলো তোমরা মনে রাখতে হবে। তারপর যখন এখানে দেওয়া আছে যে আমাদেরকে সবৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ গণনা করতে হবে, ওকে, অর্ধবার্ষিকের জন্য। তো আমাদেরকে মূলধন দেওয়া আছে এবং কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 5%, মূলধন দেওয়া আছে 10,000 এবং বছর দেওয়া আছে 1 বছর 6 মাস। ওকে, তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি a is equals to p into 1 plus r divided by 2 into 100 whole to the power 2n। কেন 2n হলো, কারণ এখানে চক্রবৃদ্ধি দেওয়া আছে অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি। ওকে, যখন অর্ধবার্ষিক হয়ে যাবে, তখন এটা আসবে a is equals to p into 1 plus r divided by 2 into 100 whole to the power 2n। ওকে, তো এখন দেখো এখানে দেওয়া আছে আমাদেরকে p হলো মূলধন, দেওয়া আছে 10,000 এবং r হলো সুদের হার 5% দেওয়া আছে। ওকে, এবং n এর মান দেওয়া আছে 1 বছর 6 মাস। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 2 into 1 that is 2 plus 1 2 plus 1 3/2 বছর। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। এটা হলো a is equals to p হলো 10,000। ওকে, তারপর 1 plus r divided by 2 into 100 whole to the power 2n। তো এটা আসবে 10,000, তারপর 1 plus r divided by 2 into 100। r হলো 5%, সুদের হার এখানে দেওয়া আছে 5%, তো 5 divided by 2 into 100 করে দিতে পারি, তারপর whole to the power 2 into n এর মান হলো 3/2 বছর, এখানে 3/2 আসবে। তারপর এখানে আমরা সমাধান করতে পারি। ওকে, এরকম ভাবে সমাধান করার পর আমরা কি পাবো, সবৃদ্ধিমূল পাবো। ওকে, সবৃদ্ধিমূল পাওয়ার পর আমাদেরকে কি বার করতে হবে, চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। যখনই সবৃদ্ধিমূল পাবো, তখন আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে পারি। যে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু সবৃদ্ধিমূল মাইনাস মূলধন। ওকে, তো এখানে সবৃদ্ধিমূল হলো অ্যামাউন্ট হলো 10,768.90। এটার সঙ্গে আমরা কি করব, মূলধন বিয়োগ করে দেব। মূলধন হলো 10,000। ওকে,
যখন এই বিয়োগ করে দেব তখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা মিশ্র সুদ বা চক্রবৃদ্ধি সুদও আমরা বলতে পারি, সেটা আসবে 768.90। তো যখনই স্ববৃদ্ধিমূল এবং চক্রবৃদ্ধি সুদ গণনা করবে তার জন্য তোমরা দেখতে হবে যে সুদের হার অর্ধবার্ষিক দেওয়া আছে কি বার্ষিক দেওয়া আছে, কি বছরে 3 মাস 4বার দেওয়া আছে এবং 12 মাসের জন্য দেওয়া আছে। তার জন্য কি হয়ে যাবে, এই সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি অর্ধবার্ষিক দেওয়া থাকে তাহলে কি হবে, অর্ধবার্ষিকের জন্য a is equals to p into 1 plus, এখানে আসবে a is equals to p into 1 plus r by 2 into 100 whole to the power 2n। এটা অর্ধবার্ষিকের জন্য আসবে। তখন আমাদেরকে এটা হাফ ইয়ারলির জন্য, ওকে, যখন কোয়ার্টারলি তার মানে বছরে 4বার, তার মানে a is equals to p into 1 plus r divided by 4 into 100 whole to the power 4n। আর যখন প্রত্যেক মাসে দেওয়া থাকবে তখন a is equals to আসবে p into 1 plus r by 12 into 100 whole to the power 12n। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আর আমরা চক্রবৃদ্ধি সুদ বা মূলধন আমরা কিভাবে বার করি, চক্রবৃদ্ধি সুদ বা স্ববৃদ্ধিমূল আমরা কিভাবে বার করি তোমরা অলরেডি শিখেছো। এখন আজকের ক্লাসটার উপর ভিত্তি করে তোমাদের আরেকটি এমসিকিউর উত্তর করতে হবে। তোমাদের সামনে দেওয়া আছে, এটা হলো ফিডব্যাক কোশ্চেন। ওকে, 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের ভিতরে তোমরা যে কোনো অপশন চুজ করতে পারো। ওকে, তো এর জন্য আমি তোমাদেরকে 25 সেকেন্ডসের সময় দেব এবং তোমাদের সময় আরম্ভ করছি। অলরাইট, তো আজকের ক্লাসে আমরা যেগুলো শিখলাম তোমরা ঘরে গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে, কিরকমভাবে আমরা স্ববৃদ্ধিমূল আমরা বার করতে পারি, তারপর আমরা কিরকমভাবে স্ববৃদ্ধিমূল বার করার পর আমরা চক্রবৃদ্ধি সুদ গণনা করতে পারি। ওকে, তারপর যদি সুদের হার বার্ষিক হয় তখন সূত্র কিভাবে আমরা স্ববৃদ্ধিমূল বার করব, যদি হাফ ইয়ারলি হয়, অর্ধবার্ষিক হয়। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।
গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু টেলি এডুকেশন ক্লাসেস। সবাই ভালো তো? চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা ওই আগে যে চ্যাপ্টার একটা পড়েছিলাম অম্ল, ক্ষার ও লবণ, ওই চ্যাপ্টারটাই আরেকবার রিভাইজ করে নেব। ওই চ্যাপ্টারে কি কি রয়েছিল সব আরেকবার দেখে নেব। অবশ্যই নাম থেকেই আমরা বুঝতে পারছি যে আমরা অম্ল, ক্ষার ও লবণ সম্বন্ধে পড়ব, এবং আমরা আগে পড়েওছি এইসব বিষয়ে। তো অম্ল, প্রথমেই অম্ল বিষয়ে জানি। দেখো, অম্ল যে শব্দটি, অম্ল ইংলিশে আমরা অ্যাসিড বলি, এই শব্দটি ল্যাটিন শব্দ অ্যাসিড থেকে এসেছে, যার অর্থ হলো টক। এটা কোন শব্দ থেকে এসেছে? একটি অ্যাসিড, যেটার অর্থ হলো টক। ঠিক আছে, তাহলে আমরা অম্ল সম্বন্ধে জানলাম। তারপর বলেছে একটা কার্যকলাপ, সুস্বাদু কিছু ভোজ্য পদার্থ তালিকাভুক্ত করো। তোমরা বাড়িতে এটা একটা তালিকাভুক্ত করবে এবং দেখবে ওটা থেকে কোনটা অম্ল এবং কোনটা ক্ষার। তো এবার ওটা করার জন্য আমাদের ক্ষার বুঝতে হবে, তাই চলো আমরা দেখি। দেখো, এখানে অনেকগুলো ফল রয়েছে। তো আমরা আগেও জেনেছি যে অনেক ফল রয়েছে যেগুলো টক লাগে স্বাদে। তো আমরা কি জানি? অম্লগুলো স্বাদে কি হয়? টক হয়। ভেরি গুড। তো এই যে টক বা এই ফলগুলোকে, টক ফলগুলোকে আমরা সাইট্রাস ফল মানে নামেও জানি, সাইট্রাস ফ্রুট। তো এই সাইট্রাস নাম কেন? কারণ এই ফলগুলিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে। এই সাইট্রিক অ্যাসিড থাকার জন্যই এই টক ফলগুলোকে আমরা সাইট্রাস ফল নামেও জানি। তো কি ফল? টক ফল বা সাইট্রাস ফল। এটাতে কি থাকে? ভিটামিন সি থাকে। এটার থেকে আমরা ভিটামিন সি পাই। ঠিক আছে, তো ভিটামিন সি কে রাসায়নিক ভাবে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়। দেখো কত কিছু জানলাম আমরা সাইট্রাস ফল নামে অনেকগুলো ফলকে। কেন? কারণ হলো ওগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে, এবং এই সাইট্রাস ফলে ভিটামিন সিও থাকে। এই ভিটামিন সি কে আবার আমরা রাসায়নিক ভাবে অ্যাসকর্বিক অ্যাসিড নামেও জানি। ঠিক আছে, তো এবার আমরা বিভিন্ন অম্লের উৎস দেখব, এবং ওই উৎসে যে অম্ল রয়েছে ওই অম্লের প্রকারটা মানে অম্লের নাম দেখব। ঠিক আছে, লেবু, কমলা এসব স্বাদে টক হয়। এই সবের মধ্যে অম্ল রয়েছে। কি অম্ল রয়েছে? সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে। তারপর তেঁতুল, তেঁতুলও স্বাদ কিরকম? ইয়েস, স্বাদে টক। এটাতেও অম্ল রয়েছে বা অ্যাসিড রয়েছে। কি অ্যাসিড রয়েছে? টার্টারিক অ্যাসিড। নামগুলো মনে রাখবে, কোন ফলে কি অ্যাসিড রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপর দেখো ভিনেগার, ভিনেগারেও অ্যাসিড থাকে। কি অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড বা আম্লিক অ্যাসিড বলি এটাকে আমরা। ঠিক আছে, তারপর দই, দই কিরকম? দইও স্বাদে টক। আমরা মিষ্টি দই খাই ওটাতে চিনি মিশিয়ে, তাই, কিন্তু দই আসলে স্বাদে টক হয়। তো এই স্বাদ যে টক, অ্যাসিড রয়েছে। কি অ্যাসিড রয়েছে দইয়ে? ল্যাকটিক অ্যাসিড। নামগুলো মনে রাখবে, লেবু বা কমলাতে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড, দইয়ে ল্যাকটিক অ্যাসিড। তো আমরা দেখলাম অনেকগুলো উৎস দেখলাম, ওইগুলোতে কি অ্যাসিড রয়েছে তা দেখলাম। লেবু কমলাতে কি থাকে, তেঁতুলে কি অ্যাসিড, ভিনিগারে কি অ্যাসিড, দইয়ে কি অ্যাসিড। তারপর দেখো আমলকি, আমলকিতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর আপেল, আপেলেও থাকে। আপেলটা যদিও খেতে আমরা তেমন টক স্বাদ বোধ করি না, কিন্তু আসলে ওটাতে অ্যাসিড থাকে, এবং অ্যাসিডটির নাম হলো ম্যালিক অ্যাসিড। তারপর গ্রিন টি, গ্রিন টি সবাই হয়তো শুনেছো। তো গ্রিন টিতে কি থাকে? ট্যানিক অ্যাসিড। তারপর কলাতে ফলিক অ্যাসিড, কলা দেখবে ফলিক অ্যাসিড, কলাও টক স্বাদে ধরা হয়, স্বাদে ওটাকে টক ধরা হয়। তো কলাতে ফলিক অ্যাসিড থাকে স্বাদে, তাই এটা টক ধরা হয়। ঠিক আছে, এবার একটা প্রশ্ন নেই। কি রয়েছে প্রশ্নে? চলো দেখি। রয়েছে, ক্ষার স্পর্শ করলে কি রকম বোধ হয়? অপশন এ সাবানের মতো, অপশন বি ব্যথা হয়, অপশন সি চিপচিপে, অপশন ডি একটিও না। তো আমি 30 সেকেন্ডের সময় তোমাদের জন্য দিয়েছি, শুরু হয়ে গেছে সময়। আগে ক্ষারের সম্বন্ধে তোমরা পড়েছো, এবার বলো তো ক্ষার স্পর্শ করলে কি রকম বোধ হয়? 15 সেকেন্ড সময় রয়েছে আর মাত্র, উত্তর করো দেখি তাড়াতাড়ি।
বাহ, উত্তর করছো সবাই, খুব ভালো। তাড়াতাড়ি উত্তর করো যারা বেঁচে রয়েছো। বাহ, সবার মানে মনে রয়েছে, খুব ভালো, ভেরি গুড। তো বেশিরভাগই শুদ্ধ উত্তর করতে পেরেছো। খার স্পর্শ করলে সাবানের মতো মনে হয়। তো শুদ্ধ নে, যাদের মনে নেই কোনো ব্যাপার না, আমি এখন বুঝিয়ে দেব, আমরা তো রিভিশন করছি, সবার মনে নাও থাকতে পারে, তাই তো একটা জেনে রাখার বিষয় কি জানো, যে অম্ল যে থাকে, এই অম্লগুলো খুব বেশি ক্ষয়কারী হয়। দেখো এখানে কয়েক ফোঁটা অম্ল যদি আমরা এই কাগজটাতে যোগ করি, দেখবে কাগজটা দেখো পুড়ে গেছে। তো বেশিরভাগ অম্লই প্রকৃতিতে ক্ষয়কারী হয়, ঠিক আছে। তারপর এই যে ক্ষারকীয় প্রকৃতি, যে ক্ষারকীয় বললাম যে ক্ষারগুলো কিরকম হয়, স্বাদ এদের তেতো হয়। তারপর এদেরকে যদি আমরা স্পর্শ করি তাহলে এরা সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়, ঠিক আছে। তো এটা হলো ক্ষার প্রকৃতিতে পিচ্ছিল। এই যে আমরা দেখলাম ক্ষার স্বাদে তেতো, এই সবগুলি ক্ষারকীয় পদার্থের প্রকৃতি, ঠিক আছে। যেভাবে আমরা আগে অম্লের ক্ষেত্রে বিভিন্ন উৎস দেখেছিলাম, অম্লের প্রকার দেখেছিলাম, একইভাবে কিছু ক্ষারেরও উৎস দেখি এবং ক্ষারের প্রকার জেনে নিই, চলো। চুনের জল, চুনের জল এক ধরনের ক্ষারকীয় বস্তু। কি ক্ষার রয়েছে এটিতে, বলতে পারবে কি কেউ আমাকে? ভেরি গুড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে যে আমরা জানালা পরিষ্কার করার যে সামগ্রী থাকে বিভিন্ন ধরনের, এই যে লেখা আছে উইন্ডেক্স, কোলিন, এইসব যে থাকে, এই সবও ক্ষার। তো এই সবগুলোতে কি ক্ষার রয়েছে, এটাতে রয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর সাবান, যে আমরা যে সাবান ব্যবহার করি ওই সাবানও ক্ষার। তো এই ক্ষারের মধ্যে কি ক্ষার, সাবানে যে ক্ষার থাকে ওটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপর মিল্ক অফ ম্যাগনেসিয়া, অ্যান্টাসিড, এটা কি আমরা জানবো আগে গিয়ে। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া এটাও এক ধরনের ক্ষার। এটাতে কি ক্ষার থাকে, এরকম মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাতে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তো আমরা জানলাম বিভিন্ন ধরনের অম্লের বিষয়ে, ক্ষারের বিষয়ে জেনেছি, তাই তো। তারপর রয়েছে সূচক। আমরা অম্ল জানলাম, ক্ষার জানলাম। এবার আমাদের কাছে যদি একটা বস্তু দিয়ে রয়েছে, আমরা দেখলাম যে অ্যাসিড গুলো ক্ষয়কারী হয় কিভাবে, ক্ষারও অনেক ক্ষার রয়েছে যেগুলো ক্ষয়কারী। আমরা চট করে হাত দিতে পারবো না, চট করে মুখে দিতে পারবো না, কারণ ওগুলো ক্ষয়কারী হতে পারে। আর ওগুলো প্রাকৃতিক অম্ল নাও আমাদের ক্ষতি করতে পারে, তাই তো আমরা বুঝবো কি করে যে এই আমাদের কাছে যে বস্তুটি রয়েছে ওটা অম্ল না ক্ষার, কিভাবে বুঝবো? ওটা বুঝার জন্য আমাদের কাছে দেওয়া থাকে সূচক। তো সূচক আমাদের কি করে, সূচক একটি রাসায়নিক বস্তু যা একটি বস্তুর অম্লতা বা ক্ষারত্ব নির্ণয় করে। একটি বস্তু যদি আমাদের কাছে দেওয়া আছে, ওই বস্তুটি অম্ল না ক্ষার, এটা আমরা কিভাবে নির্ণয় করব, এই সূচক ব্যবহার করে। সূচক কি, সূচক একটি রাসায়নিক বস্তু। তো সূচকের আবার প্রকার রয়েছে, প্রাকৃতিক সূচক রয়েছে, তারপর কৃত্রিম সূচকও রয়েছে। কৃত্রিম কি, যেটা আমরা বানিয়েছি, নিজে তৈরি করেছি। আর প্রাকৃতিক কি, প্রমাণে যে সূচক রয়েছে ওগুলো হলো প্রাকৃতিক সূচক, ঠিক আছে। তো আমরা প্রাকৃতিক সূচক সম্বন্ধে জেনে নিই, কয়েকটা প্রাকৃতিক সূচকের উদাহরণ দেখি। তো লিটমাস, এটা হলো এক ধরনের প্রাকৃতিক সূচক। লিটমাসকে প্রাকৃতিক সূচক কেন বলবো, কারণ এটা প্রকৃতি থেকে পাই, ঠিক আছে। প্রাকৃতিক মানে কি, আমরা প্রকৃতি থেকে যা পাচ্ছি, ঠিক আছে। তারপর হলুদ, হলুদ আমরা সবাই চিনি, হলুদও এক ধরনের সূচক, কি ধরনের, প্রাকৃতিক সূচক। তারপর জবা ফুল, জবা ফুলের যে পাপড়ি ওটাও সূচক হিসেবে কাজ করে, এটা যেহেতু প্রকৃতি থেকে পাচ্ছি তাহলে প্রাকৃতিক সূচক। তারপর রয়েছে লাল বাঁধাকপি, লাল বাঁধাকপি নামে কোনো সময়ে ভ্রমিত হবে না, এটা লাল বাঁধাকপি কিন্তু দেখতে একদম লাল না, এটা সূচক, ঠিক আছে। তো লিটমাসের সম্বন্ধে জেনে নি প্রথমে, চলো। কি রয়েছে, লিটমাস এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। লিটমাস কোথা থেকে পাই আমরা, লাইকেন থেকে নিষ্কাশন করা হয়। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে
এখান থেকেই আমরা লিটমাস নিষ্কাশন করি। তারপর বলেছি এটা পাতিত জলে বেগুনি রঙের হয়। এই লিটমাস যদি আমরা পাতিত জলে যোগ করি তাহলে বেগুনি রঙের হয়। দ্রবীভূত অবস্থায় বা কাগজের স্ট্রিপ হিসাবে পাওয়া যায়, অবস্থায়ও পাওয়া যায়, তারপর কাগজের স্ট্রিপ হিসাবেও আমরা পেতে পারি। এই আমরা দুটো ভাবে পেতে পারি, কি লিটমাসের দ্রবণ, যখন লিটমাসের দ্রবণ থাকবে ওটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি সূচক হিসেবে। তারপর লিটমাস যে পেপার, লিটমাসের স্ট্রিপ পাতলা পাতলা কাটা থাকে ওটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি সূচক হিসেবে। তো লিটমাসের দ্রবণ যখন একটি অম্লযুক্ত দ্রবতে দেওয়া হবে, লিটমাসের দ্রবণ রয়েছে, এটা যখন একটা অম্লযুক্ত দ্রবণ মানে আম্লিক দ্রবণে যোগ করা হবে সেটি লাল রঙের হয়ে যাবে। ওই দ্রবণটা কি রং হয়ে যাবে? লাল রঙের। তারপর ওই দ্রবণটা যখন আমরা ক্ষারযুক্ত দ্রবণে দেব মানে ক্ষারকীয় দ্রবণে যোগ করব, দ্রবণের রং পরিবর্তিত হয়ে নীল রং হয়ে যাবে। করলে লাল নীল হবে। দ্রবণের তারপর লিটমাস পেপারের বিষয় মানে লিটমাসের যে কাগজের টুকরো পাওয়া যায় ওটা যদি দেখো তাহলে কি দেখছি, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিডের সময় নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে। ওই একই জিনিস হবে, দ্রবণের সময় লাল হলো, একইভাবে পেপারের সময়ও নীল থেকে লাল হয়ে যায়, আবার ক্ষারের সময় লাল থেকে নীল হয়ে যায়। ঠিক আছে, তো অম্লতার জন্য নীল লিটমাসটি লাল হয়ে গেছে, আবার ক্ষারের জন্য লাল লিটমাসটি নীল হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো কি হয়, লিটমাস পেপার কিভাবে রং বদলায়? অম্লের ক্ষেত্রে হবে নীল থেকে লাল, ক্ষারের ক্ষেত্রে লাল থেকে নীল। তো এভাবে মনে রাখতে পারবো আমরা যে বি আর বি মানে বেস, বেস কি মানে বেস আছে লাল হয়েছে রেড, তারপর নীল মানে লিটমাস পেপারটা কিভাবে লাল থেকে নীল, যদি আমরা ব্লু থেকে রেড হবে মানে কোন সময় হবে নীল থেকে লাল হবে, আবার লাল থেকে নীল হবে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার একটা প্রশ্ন নেই, কি রয়েছে প্রশ্নে চলো দেখি। ভিনিগারে কোন প্রকৃতি অ্যাসিড থাকে? অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি সাইট্রিক অ্যাসিড, অপশন ডি ল্যাকটিক অ্যাসিড। চারটে অপশন রয়েছে, আমি 30 সেকেন্ডের সময় দেব তোমাদেরকে, তোমাদের উত্তর করতে হবে। ঠিক আছে, তো সময় শুরু করে দিয়েছি, তোমাদের সময় শুরু হয়ে গেছে, উত্তর করো দেখি তাড়াতাড়ি। ভিনিগারে কোন প্রকৃতি অ্যাসিড থাকে? 13 সেকেন্ড সময় রয়েছে তোমাদের। আর আমি দেখতে পাচ্ছি উত্তর করছে অনেকজনেই, যারা অল্প যারা বেঁচে রয়েছে ওরাও উত্তর করো তাড়াতাড়ি, যারা উত্তর করোনি তাড়াতাড়ি করো, সময় শেষ। সময় শেষ হয়েছে, খুব ভালো যারা উত্তর করেছো, এবং তার মধ্যে যারা শুদ্ধ উত্তর করেছো খুবই ভালো, মানে তারা আগের থেকেও তোমাদের হয়তো জানা থাকতে পারে, বা আজকের ক্লাসটাও যদি তোমরা ভালো করে শুনে থাকো তাহলেও এই উত্তর করতে পারবে। তো কি হবে উত্তর? উত্তর হলো অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, তাই ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড। তারপর আমরা দেখলাম অম্লের ক্ষেত্রে কি কি জানলাম, ক্ষারের ক্ষেত্রে জানলাম। এবার লিটমাসের প্রভাব আমরা দেখিয়ে একবার, চলো কি দেখবো। লিটমাস কি হয়, অম্লের জন্য কি হয়, নীল থেকে লাল হয়ে যায়, ক্ষারের ক্ষেত্রে কি হবে, লাল থেকে নীল হয়ে যাবে। তারপর দ্রবণটি যদি প্রশমন হয় তো কোনো পরিবর্তন নেই মানে দ্রবণটি প্রশমন বা নিউট্রাল। ঠিক আছে, যখন দ্রবণের রং নীল থেকে লাল হয়ে যাচ্ছে বা লিটমাস পেপারের রং নীল থেকে লাল হয়ে যাচ্ছে বলবো আমরা দ্রবণটি অম্ল। যখন লিটমাস পেপারের রং লাল থেকে নীল হচ্ছে তখন বলবো দ্রবণটি ক্ষার। যখন দেখবো কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না লিটমাস পেপারে তখন বলবো কি, যে দ্রবণটি নিউট্রাল বা প্রশমন। ঠিক আছে, তো আমরা দেখলাম তো লিটমাস পেপার দ্বারা অম্লতা বা ক্ষারত্ব নির্ণয় করা হয়, তা আমরা দেখেছি। ভেরি গুড। তারপর দেখো হলুদ যে বলেছিলাম, হলুদ কিভাবে আমাদেরকে যে
না ক্ষার এটা বলে দেয়। তোমরা হয়তো লক্ষ্য করেছো, যখন আমাদের কাপড়ে যে সবজির দাগ, কিছু তরকারির দাগ লেগে যায়, এটার মধ্যে যখন আমরা সাবান দিয়ে ঘষা দিই, তো দেখবে ওই রংটা লাল হয়ে যায়। আর সাবানে কি থাকে? ক্ষার থাকে। তো এখানেই দেখতে পাচ্ছি হলুদ কি হয়, ক্ষারের সংস্পর্শে আসলে লাল রঙে পরিবর্তিত হয়, কিন্তু অম্লের সংস্পর্শে আসলে কোনো ধরনের রঙের পরিবর্তন দেখাবে না। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন নেই। কি রয়েছে প্রশ্নে? কোন ক্ষারটি সাবান প্রস্তুত করতে ব্যবহার করা হয়? আমি একটু আগেই বললাম সাবানে ক্ষার থাকে, এবং আমি তালিকাতেও দেখিয়েছিলাম যে সাবানের মধ্যে কি ক্ষার থাকে। ঠিক আছে, তো এটাই জিজ্ঞেস করেছে কোন ক্ষার সাবান তৈরিতে ব্যবহৃত হয়, মানে কোন ক্ষার ওখানে সাবানের মধ্যে থাকে বললেও চলে। তো কিভাবে? চারটে অপশন আছে। অপশন এ তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো 30 সেকেন্ডের সময় শুরু করে দিয়েছি তোমাদের জন্য। উত্তর করো দেখি তাড়াতাড়ি। আমাদের যে সাবান ব্যবহার করি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, ওই সাবানের মধ্যে কি ক্ষার উপস্থিত থাকে, বা ওই সাবান তৈরিতে কোন ক্ষার ব্যবহার করা হয়? অপশন এ তে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি তে সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি তে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সময় শেষ হয়েছে তোমাদের। তো শুদ্ধ উত্তর হলো অপশন সি, সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা কি থাকে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটিই ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর আমরা দেখি কি, আমরা দেখলাম অনেক ধরনের প্রাকৃতিক সূচক, তার মধ্যে এটা কি? জবা ফুল। আর আমরা জানি জবা ফুলের পাপড়ি যে আমরা সূচক হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহার করি? এই যে জবা ফুলের যে পাপড়িটি রয়েছে, ওই পাপড়িটি আমরা যদি গরম জলে যোগ করি, তাহলে দেখবে আমাদের যে সূচকের দ্রবণ জবা ফুলের পাপড়ির দ্বারা তৈরি হয়ে গেছে। এই গরম জল দিয়ে যে আমরা কিছু সময় ধরে যদি আমরা রেখে দিই এভাবেই জবা ফুলের পাপড়ির মধ্যে, তাহলে যতক্ষণ না এটি রঙিন হয় ততক্ষণ আমরা এটা রেখে দিলাম। তো রঙিন হওয়ার পর আমাদের দ্রবণটা দেখো কিছুটা দেখতে কিরকম হয়েছে? ইয়েস, গোলাপি রঙের, তাই? তো এই গোলাপি রঙের দ্রবণটি আমরা সূচক হিসেবে ব্যবহার করতে পারবো। চলো দেখি কিভাবে এই গোলাপি রঙের দ্রবণে পরিবর্তন হচ্ছে অম্লের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে এবং প্রশম দ্রবণের ক্ষেত্রে। কি নিয়েছি? প্রথম টেস্ট টিউবে নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয় টেস্ট টিউবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ভেরি গুড, ক্ষার। তৃতীয়তে নিয়েছি লবণের দ্রবণ। লবণের দ্রবণ মানে লবণ তো প্রশম বা নিউট্রাল। ঠিক আছে, তো এবার আমরা রঙিন জল যেটা সূচক হিসেবে ব্যবহার করছি, এখানে কি জল রয়েছে? জবা ফুলের পাপড়ি গরম জলের সাথে যোগ করে আমরা সূচক দ্রবণ তৈরি করেছি। এবার এটা থেকে আমরা কিছুটা, আমরা সকল টেস্ট টিউবে, তিনটা টেস্ট টিউব রয়েছে, তিনটিতেই আমরা যোগ করলাম এই দ্রবণটি। তারপর আমরা যদি লক্ষ্য করব, যদি এই দ্রবণটি মিলিয়ে দেওয়া হয়, তারপর যদি লক্ষ্য করি, তো কি লক্ষ্য করব? এই যে দ্রবণের রঙের পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে দেখছি চলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডে যখন সূচক হিসেবে জবা ফুল ব্যবহার করা হয়, তো কি রং লক্ষ্য করব? গাঢ় গোলাপি রং। কি রঙে হবে? গাঢ় গোলাপি রঙে পরিবর্তিত হবে অ্যাসিডের দ্রবণটি। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষার। এই ক্ষারের মধ্যে যখন আমরা সূচক হিসেবে জবা ফুলের যে দ্রবণটা যোগ করলাম, তখন কি রঙে পরিবর্তন হয়েছে? সবুজ রঙে। ভেরি গুড। তারপর যখন লবণের দ্রবণ, লবণের দ্রবণ কি? প্রশম। তো এটা যোগ করব জবা ফুলের পাপড়ি দ্বারা তৈরি যে দ্রবণটা, কোনো প্রভাব দেখব না। ওই যে আমাদের জবা ফুলের পাপড়ির দ্রবণ কি ছিল? গোলাপি রঙের। ওই একই রং আমরা দেখতে পাবো, কোনো ধরনের পরিবর্তন ওখানে লক্ষ্য করব না। ঠিক আছে, তো কি জানলাম? জবা ফুলের পাপড়ি অ্যাসিডের ক্ষেত্রে গাঢ় গোলাপি রং দেখায়, ক্ষারের ক্ষেত্রে সবুজ রং দেখায়, প্রশম দ্রবণের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখায় না। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন নেই, উত্তর করতে পারবে সবাই? চলো দেখি কি প্রশ্ন রয়েছে, কে কে উত্তর করতে পারো। কি রয়েছে? নিচের কোনটি আমরা সূচক হিসেবে ব্যবহার করি? অপশন এ লিটমাস,
অপশন বি জবা ফুল, অপশন সি হলুদ, অপশন ডি সব কয়টি। তো আমি 30 সেকেন্ডের সময় দিচ্ছি, প্রশ্ন খুব সোজা, সময় শুরু করে দিয়েছি, উত্তর করো দেখি তাড়াতাড়ি। নিচের কোনটি আমরা সূচক হিসেবে ব্যবহার করি? সূচক কি? সূচক একটি রাসায়নিক বস্তু, যেটা যে কোনো যে আমাদের কাছে বস্তু দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে, ওটা অম্ল না ক্ষার এটা নির্ণয় করতে ব্যবহার করা হয়। সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উত্তর করো। অনেকগুলো সূচকের নাম জানলাম, কি শুদ্ধ উত্তর? সময় শেষ হয়েছে। শুদ্ধ উত্তর হলো অপশন ডি। আমরা লিটমাসকেও সূচক হিসেবে ব্যবহার করি, জবা ফুলকেও সূচক হিসেবে ব্যবহার করি, তারপর হলুদ, যে হলুদও সূচক হিসেবে ব্যবহৃত হয়, তার মানে শুদ্ধ উত্তর হবে অপশন ডি, সব কয়টি। ঠিক আছে, তারপর আরেকটু জানার বিষয় রয়েছে কি, যে লাল বাঁধাকপি, আমরা বলেছিলাম প্রাকৃতিক সূচকের মধ্যে লাল বাঁধাকপির নামও জেনেছিলাম। এটা দেখতে দেখো তো, এটা কি লাল দেখা যাচ্ছে? না, তাই তো। তো লাল বাঁধাকপি ভেবে এটা ভাববে না যে এটা লাল রঙের হবে, এটা লাল রঙের মোটেও হয় না, এটা বেগুনি রঙের হয়। তো এটার যে আমরা সূচক হিসেবে কিভাবে ব্যবহার করি, এই লাল বাঁধাকপিকে কেটে নিই, তারপর এটাকে জলের মধ্যে যোগ করে কিছু সময় এরকম গরম করতে থাকলে, তারপর ছেঁকে নিলে, আমরা যদি পরিস্রাবন পদ্ধতির দ্বারা এটাকে ছেঁকে নিলাম, তারপর যে দ্রবণটি পাই, ওটা আমরা সূচক হিসেবে ব্যবহার করতে পারি, ওটাকে আমরা সূচক হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার একটা প্রশ্ন নেই, কি রয়েছে প্রশ্নে চলো দেখি। নিচে কোনগুলো বা কোনটি প্রাকৃতিক সূচক? অপশন এ জবা ফুল, অপশন বি হলুদ, অপশন সি লাল বাঁধাকপি, অপশন ডি সব কয়টি। তো আমি 30 সেকেন্ডের সময় শুরু করে দিয়েছি তোমাদের সবার জন্য। কোনটি প্রাকৃতিক সূচক, আবার কোনগুলো বলেছে, অপশন ডিও হতে পারে বা তিনটে অপশনের মধ্যে যে কোনো একটিও হতে পারে। বা সবাই উত্তর করছো দেখি, খুব ভালো। কাদের উত্তর শুদ্ধ হচ্ছে তা একটু পরেই জেনে নেবে। এগুলো তো সব আজকেই আমি আরেকবার বলে দিয়েছি। সময় শেষ হয়েছে তোমাদের, ভেরি গুড, বেশিরভাগে শুদ্ধ উত্তর করতে পেরেছো। তো শুদ্ধ উত্তর হলো অপশন ডি, সব কয়টি। জবা ফুল, হলুদ, লাল বাঁধাকপি এই সব কয়টি সূচক এবং প্রাকৃতিক। তারপর দেখি চলো, প্রাকৃতিক সূচক বললাম, তো লাল বাঁধাকপি কি বললাম? প্রাকৃতিক সূচক। তো লাল বাঁধাকপি সূচক হিসেবে ব্যবহার করার জন্য কি করেছিলাম, আমরা ওটাকে গরম জলে জলে ফুটিয়ে নিলাম, তারপর ছেঁকে নিলাম। ঠিক আছে, তো লাল বাঁধাকপি যে দ্রবণটা আমরা পেলাম এরকম করে, ওটা কি বেগুনি রঙের, যেহেতু লাল বাঁধাকপিটাও দেখতে বেগুনি রঙের। তারপর ওই লাল বাঁধাকপির দ্রবণে যদি আমরা অ্যাসিড যোগ করি, তাহলে দেখো রং কি হয়েছে, এখানে লাল রং হয়েছে। তারপর আবার ওই লাল বাঁধাকপির দ্রবণ যদি ক্ষারের সাথে যোগ করি, তখন দেখছি রঙের পরিবর্তন কি হয়েছে, সবুজ রঙে। এভাবে আমরা লাল বাঁধাকপির দ্রবণ ব্যবহার করে আমরা অ্যাসিড বা ক্ষার নির্ণয় করতে পারি। লাল বাঁধাকপি অ্যাসিডে যোগ করলে লাল রং হবে, আবার লাল বাঁধাকপি ক্ষারে যোগ করলে সবুজ রং হবে। সব সময় মনে রাখবে যে এই লাল বাঁধাকপিটা লাল রঙের হয় না, এটা বেগুনি রঙের হয়। তো পরীক্ষাগারে অন্য যে সূচকগুলি ব্যবহার করা হয় তা হলো মিথাইল অরেঞ্জ এবং ফেনফথেলিন। তো এগুলো হলো কৃত্রিম সূচক। আগে যেগুলো আমরা পড়লাম সূচক হিসেবে, ওইগুলো সব হলো প্রাকৃতিক সূচক। এবার আমরা কৃত্রিম সূচকের নাম দেখছি, কি কি? মিথাইল অরেঞ্জ এবং ফেনফথেলিন। তো ফেনফথেলিন কি হয়, ক্ষারকীয় দ্রবণের ক্ষেত্রে ফেনফথেলিন গোলাপি রঙের হয়ে যায়। তারপর আম্লিক দ্রবণে ফেনফথলিন রংহীন থাকে, কোনো ধরনের রঙের কিছু পরিবর্তন হয় না। আবার এটা হলো এক ধরনের কৃত্রিম সূচক। আরেকটি কৃত্রিম সূচক কি কি? ফেনফথেলিনের সাথে ছিল মিথাইল অরেঞ্জ। তো মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কি হয় দেখবো আমরা। ফেনফথেলিনেরটা দেখলাম কি হয়, রং পরিবর্তন হয় অ্যাসিডে যোগ করলে, এবং ক্ষারে যোগ করলে কোনো পরিবর্তন হয় না। অ্যাসিডে কি রং পরিবর্তন হয় অ্যাসিড যদি যোগ করি? চলো দেখে নিই একবার, যাদের যাদের বলেছি মনে রয়েছে তবু একবার দেখে নিই। কি রয়েছে দেখো, অ্যাসিডে যোগ করলাম, ক্ষারে যোগ করলাম, কি যোগ করেছি? ফেনফথেলিন। তো ক্ষারের ক্ষেত্রে রং পরিবর্তিত হয়ে
লাল হয়ে গেছে, গোলাপি রং হয়ে গেছে অ্যাসিডের ক্ষেত্রে রংহীন। তাই মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে এবার দেখি, মিথাইল অরেঞ্জ যখন অ্যাসিড এবং ক্ষারে যোগ করা হয় তো কি পরিবর্তন হচ্ছে? মিথাইল অরেঞ্জটা যখন অ্যাসিডে যোগ করলাম লাল রঙের হয়ে গেল, ক্ষারে যোগ করলাম হলুদ রং হয়ে গেল। তাই এভাবে যে রঙের পরিবর্তন যদি আমরা জানতে আগে থেকে জানা থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের দেওয়া দ্রবণটি অ্যাসিড না ক্ষার। তো মিথাইল অরেঞ্জ অ্যাসিডে যোগ করলে লাল হবে, ক্ষারে যোগ করলে হলুদ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন নেই, কি রয়েছে প্রশ্নে, চলো সবাই পড়ি। কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অপশন এ সালফিউরিক অ্যাসিড, অপশন বি কার্বনিক অ্যাসিড, অপশন সি নাইট্রিক অ্যাসিড, অপশন ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমি 30 সেকেন্ডের সময় দিচ্ছি। ঠিক আছে, সময় শুরু করে দিয়েছি তোমাদের জন্য। কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? চারটে অপশন রয়েছে, শুদ্ধ উত্তরটা তাড়াতাড়ি বেছে নাও। কার্বন ডাই অক্সাইডের সূত্র কি? CO2। এই CO2 জলের সাথে বিক্রিয়া করবে, জলের সূত্র কি? H2O। তাড়াতাড়ি বলো, এই কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সময় শেষ হয়েছে, তো শুদ্ধ উত্তর হলো অপশন বি কার্বনিক অ্যাসিড। চলো আমরা দেখবো আমরা এই রিঅ্যাকশনটা কিভাবে হয় এটা আমরা দেখবো। কি দেখো এখানে কি রয়েছে, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে কি হয়, বৃষ্টির জলের মধ্যে অতিরিক্ত অ্যাসিড থাকলে সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। তো দেখো বৃষ্টি আম্লিক বা অ্যাসিডিক হয় কারণ কি? কারণ কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। দেখো কার্বন ডাই অক্সাইড জলের সাথে যোগ হয়ে কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড জলের সাথে যোগ করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে যোগ হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। তো যদি আমাদের বায়ুমণ্ডলে এইসবের পরিমাণ বেড়ে যায়, এইসব রয়েছে কিন্তু যদি এইসবের পরিমাণটা যদি বেড়ে যায় তো যখন বৃষ্টি হবে, বৃষ্টি তো জল, ওই জলের সাথে এসব মিলে গিয়ে অ্যাসিড তৈরি করে। তো যখন এগুলোর তাপমাত্রা বেশি বেড়ে যাবে, বৃষ্টি জলের সাথে বেশি মিশ্রিত হবে, তার ফলে বেশি অ্যাসিডের তৈরি হবে, এভাবে অ্যাসিড বৃষ্টি হয়। বুঝতে পেরেছো? তো অ্যাসিড বৃষ্টির অনেক প্রভাব রয়েছে। কি প্রভাব? অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে। অ্যাসিড বৃষ্টি বলছি, অ্যাসিডে তো ক্ষয়কারী আর এটার বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কত ক্ষয়কারী হতে পারে। তো অ্যাসিড বৃষ্টির প্রভাবে মাটির খনিজ উপাদানগুলি নষ্ট হয়ে যায়, যা শস্য উৎপাদনে বাধা সৃষ্টি করে। তারপর অ্যাসিড বৃষ্টির প্রভাবে যে জলজ প্রাণী যেমন মাছ এসবের মৃত্যু হয়, জলজ প্রাণীদের জনন ক্রিয়া ব্যাহত করে এবং জলজ প্রাণীর সংখ্যা কমে যায়। আরো প্রভাব রয়েছে কি, মানুষের উপর কি প্রভাব রয়েছে? এই অ্যাসিড বৃষ্টির ফলে ত্বকে অ্যালার্জির সৃষ্টি হয়, তারপর শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হয়। তারপর মানুষের ক্ষেত্রে তো দেখলাম, তারপর বিভিন্ন যে বড় প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, এইসবের ক্ষেত্রে কি হয়, এটির ঐতিহাসিক স্মৃতিসৌধ নষ্ট হয়। ঠিক আছে, তো অ্যাসিড বৃষ্টির অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে। ঠিক আছে, তো আমরা জানলাম অনেক কিছু। এবার দেখি চলো কি হচ্ছে। এখানে দেখো আমরা নিয়েছি একটা বিকারে, আমরা কিছু লঘু অ্যাসিড যোগ করব। এই লঘু অ্যাসিডের সাথে যদি আবার আমরা লঘু ক্ষার যোগ করে নিই তাহলে কি হবে, আমাদের দ্রবণটি প্রশম হয়ে যাবে। তাই এই উৎপন্ন হওয়া তাপ মিশ্রণটির উষ্ণতা বাড়িয়ে দেয়। এই যখন মিশ্রণ হবে তখন এখানে তাপ উৎপন্ন হয় এবং আমাদের মিশ্রণের উষ্ণতা বেড়ে যায়। এবং প্রশমন বিক্রিয়া, এই যে অ্যাসিড এবং ক্ষার যখন যোগ হয় এই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। এই বিক্রিয়ায় যে নতুন পদার্থ সৃষ্টি হয় তাকে আমরা লবণ বলি। ঠিক আছে, এবার আরেকটি প্রশ্ন নেই, কি রয়েছে প্রশ্নে, চলো সবাই দেখি। প্রশ্নে রয়েছে কোন অ্যাসিড আমাদের পাকস্থলীতে পাওয়া যায়? অপশন এ টার্টারিক অ্যাসিড, অপশন বি সাইট্রিক অ্যাসিড, অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি সালফিউরিক অ্যাসিড। তো আমি 20 সেকেন্ডের সময় দিচ্ছি, এবার সময় শুরু করে দিয়েছি তোমাদের জন্য। কোন অ্যাসিড আমাদের পাকস্থলীতে পাওয়া যায়?
অপশন এ তে রয়েছে টার্টারিক অ্যাসিড, অপশন বি তে সাইট্রিক অ্যাসিড, অপশন সি তে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি তে সালফিউরিক অ্যাসিড। সময় শেষ হয়েছে, তো শুদ্ধ উত্তর হলো অপশন সি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভেরি গুড, বেশিরভাগই শুদ্ধ উত্তর করতে পেরেছো, তার মানে মনে আছে তোমাদের। তো কি দেখো, এখানে আমরা ওই যে প্রশমন বিক্রিয়া বোঝার জন্য একটা বিক্রিয়া করছি, ওটাতে কি করেছিলাম, প্রথমে একটা আমরা একটা ফ্লাক্সে কি নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটি ক্ষার, ওটাতে আমরা ফেনফথেলিন যোগ করলাম। তো আমরা জানি ক্ষারের মধ্যে যখন আমরা ফেনফথেলিন যোগ করব, তো ফেনফথেলিন একটি কৃত্রিম সূচক, তো ক্ষারের মধ্যে যখন এটাকে যোগ করি তো কি রং হয়, ইয়েস, গোলাপি রং। এই গোলাপি রঙের দ্রবণটিকে আমরা কি করব, এখানে এটা বুলেট নিয়েছি, এই বুলেটের মধ্যে দিয়ে আমরা কি করব, বুলেটের মধ্যে অ্যাসিড রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এই অ্যাসিডটা অল্প অল্প করে এখান দিয়ে যোগ করছি, ঠিক আছে, এখানে যোগ করছি, নাড়া দিতে থাকলাম। তো দেখো শেষে কি লক্ষ্য করলাম, এই গোলাপি রঙের পরিবর্তন হয়ে এখন দ্রবণটি পুরো পরিষ্কার হয়ে গেছে, কোনো আর গোলাপি রং নেই। কেন? যখন গোলাপি রং ছিল, কারণ কি ছিল, আমাদের দ্রবণটা ক্ষারকীয় ছিল। ওই ক্ষারকীয় দ্রবণে যখন আমরা সূচক যোগ করলাম, ফেনফথেলিন যোগ করলাম, ফেনফথেলিনের ফলে ওই দ্রবণটির রং গোলাপি হলো। তারপর যখন ওই দ্রবণে আমরা উপর থেকে অ্যাসিড যোগ করছি, অ্যাসিড যোগ করার ফলে ওই দ্রবণের ক্ষারকীয়তাটা ধীরে ধীরে কমছে, কমতে কমতে ওই ক্ষারকীয় দ্রবণ যখন প্রশম দ্রবণে পরিবর্তিত হলো, এই গোলাপি রং গায়েব হয়ে গেল, গোলাপি রং চলে গেল। তাই এখানে কি বিক্রিয়া হয়েছে, প্রশমন বিক্রিয়া হয়েছে। প্রশমন কি হয়, একটি অ্যাসিড এবং একটি বেস মানে একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া হয়, এটাকে আমরা প্রশমন বিক্রিয়া হিসেবে জানি। লবণ এবং জল উৎপাদিত হয় এই বিক্রিয়াতে, তার ফল সাথে সাথে এই বিক্রিয়াতে তাপ বিবর্তন হয়, তাপেরও উৎপত্তি, ঠিক আছে। তো অম্ল এবং ক্ষার আমরা বিক্রিয়া করে লবণ এবং জল পাই। উদাহরণ একটা দেখিনি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা লবণ কি পেলাম, সোডিয়াম ক্লোরাইড যোগ জল, ঠিক আছে। তো এবার দৈনন্দিন জীবনে বিক্রিয়া করো, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিক্রিয়া রয়েছে, তার একটা উদাহরণ আমি যদি তোমাদেরকে দেখাতে যাই, তো দেখো বদহজম। বদহজম কি হয়, আমাদের যে পেটে কি হয়, আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে থাকে, সবাই আমরা জানি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তো যখন আমরা যদি কিছু এরকম উল্টাপাল্টা খেয়ে নিই, তো কি হয়, যদি ওই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে, আমাদের পেটে সমস্যার সৃষ্টি হয়, পেটে ব্যথা বা অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, তো বা বদহজম হয়। তো বদহজম দূর করতে কি করি আমরা, এই বদহজম দূর করার জন্য অ্যান্টাসিড, ওই যে প্রথমেই দেখিয়েছিলাম মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাকে বলেছিলাম অ্যান্টাসিড, যেটাতে কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, ওটা এক ধরনের ক্ষার। তো এই বদহজম দূর করতে আমরা অ্যান্টাসিড বা অম্লনাশক যেটাকে বলি ওটা ব্যবহার করি। এটা কি, এটা হলো এক ধরনের ক্ষার। এবং বদহজম কেন হয়েছে, বদহজম হয়েছে মানে আমাদের পেটে অম্লের পরিমাণ বেড়ে গেছে। এই অম্লের পরিমাণ বেড়ে যাওয়ার পর আমরা অ্যান্টাসিড যা এক ধরনের ক্ষার তা আমরা ব্যবহার করছি। তো এই অ্যান্টাসিড বা অম্লনাশক কি করে, এই অ্যান্টাসিড ক্ষার দিয়ে বানানো হয়, যেটা অতিরিক্ত অ্যাসিড, আমাদের পেটে যে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়েছে যার ফলে বদহজম বা অন্য সমস্যা দেখা দিচ্ছে পেটের, ওটাকে প্রশমিত করে, অ্যাসিডের যে পরিমাণটা প্রশমিত করে দিল, আমরা ক্ষার নিলাম, ওই পেটে যে অতিরিক্ত অ্যাসিড রয়েছে ওটাকে প্রশমিত করে তুলে, ঠিক আছে। তো আমরা যে অম্লনাশক বা অ্যান্টাসিড নেই, আমরা যে অম্লনাশক মানে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যাতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, ওটা যে নেই তাতে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। মনে রাখবে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাকে আমরা অ্যান্টাসিড বলি বা অম্লনাশক বলি, এটা এক ধরনের ক্ষার, এবং কি ক্ষার থাকে এটাতে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর একটু জানার বিষয় কি, আমাদের যে দাঁতে ব্যথা হয়, তোমরা অবশ্যই লক্ষ্য করছো দাঁত ক্ষয় হতে থাকে, দাঁতে ক্যাভিটি হয়। তো এই যে ক্যাভিটির কারণ কি, আমাদের মুখের মধ্যে মুখের একটা অ্যাসিডিটি রয়েছে, মানে আম্লিকতা রয়েছে। যদি আমাদের মুখের যদি আম্লিকতাটা বেশি বৃদ্ধি পায়,
তাহলে কি হবে, দাঁতের ক্ষয় হওয়া শুরু করে। এবং এই ক্ষেত্রে কি করে, যে ডাক্তার মশাই থাকেন উনি আমাদেরকে একটা ক্ষারকীয় টুথপেস্ট দেন। ওই টুথপেস্ট দিয়ে আমরা যখন ব্রাশ করি তখন আমাদের এই যে ক্ষারকীয়তাটা প্রশমিত হয়ে যায়, ফলে আমাদের দাঁতের ক্ষয় রোধ হয়। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন সময় দেখবে কিছু মৌমাছি, পিঁপড়ে এসব আমাদেরকে যখন কামড় দিয়ে দেয়, তখন কি হয়, খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা হয় ওই জায়গাটিতে, তাই তো ওরা কি করে, এই যে পিঁপড়ের দংশন বা মৌমাছির যে কাটাতে হুলে কি অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড, এক ধরনের অ্যাসিড, ওদের যে শুটটাতে যেটা দিয়ে যে কামড় দেয় ওটাতে একটা অ্যাসিড থাকে, ওরা যখন কামড় দেয় ওই অ্যাসিডটা আমাদের ত্বকে ছেড়ে চলে যায়, যার ফলে আমাদের খুব যন্ত্রণা হয়, আমাদের খুব বেশি ব্যথা বোধ হয়। তো এই সব হলে, এই যে পিঁপড়ে কামড় দিলেও একই জিনিস হয়। তো কি করা হয়, এই জিনিসটা রোধ করার জন্য আমাদের যে বাড়িতে বেকিং সোডা থাকে, যে খাবার সোডা, ওই সোডাটা আমরা যদি ব্যবহার করি তো এই ফর্মিক অ্যাসিডের প্রভাব আর্দ্র করতে পারি। এই ফর্মিক অ্যাসিডের প্রভাব আর্দ্র বেকিং সোডা দিয়ে ঘষা দ্বারা প্রশমন করা যায়। বেকিং সোডা কি, বেকিং সোডা এক ধরনের ক্ষার, যেটা ব্যবহার করে আমরা এই অ্যাসিডের প্রভাবটা প্রশমিত করছি। ঠিক আছে, তারপর আমাদের যে ক্ষেতের জমি, বিভিন্ন আমরা ক্ষেত কার্য করি, কৃষি কার্য করি, এই জমিগুলো কি হয়, বিভিন্ন কারণে বেশি সার ব্যবহার করার কারণে, অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করার ফলে এই যে মাটিতে অতিরিক্ত মাত্রায় অম্লিক বা ক্ষারকীয় হয়ে যেতে পারে, দুটোই হতে পারে, মাটিতে বেশি পরিমাণ অম্লও হতে পারে বা মাটিতে বেশি পরিমাণ মাটিটি ক্ষারকীয় হয়ে যেতে পারে। তো এরকম অবস্থায় সেখানে গাছপালা জন্মাতে পারে না। তো এই সময় কি করবে, আমাদের মাটির উপাচার করতে হবে। তো আম্লিক মাটি যদি হয়ে যায় তখন কি করব, যখন মাটিতে অতিরিক্ত আম্লিক হয় তখন সেটাতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো বিভিন্ন ধরনের ক্ষার মেশানো হয় যাতে প্রশমিত করা যেতে পারে। আবার যদি মাটিটি ক্ষারকীয় হয়ে যায় তখন কি করি, যদি মাটি ক্ষারকীয় হয় তবে তাতে জৈব পদার্থ থেকে উৎপন্ন অম্ল মাটির ক্ষারকীয় গুণকে প্রশমিত করে, বিভিন্ন জৈবিক সার ব্যবহার করে আমরা ওটাকে প্রত করতে পারি। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন নেই, কি রয়েছে প্রশ্নে, চলো দেখি। প্রশ্নে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াকে কি বলে? অপশন এ পচন প্রতিক্রিয়া, অপশন বি প্রশমন বিক্রিয়া, অপশন সি স্থানচ্যুতি প্রতিক্রিয়া, অপশন ডি সংমিশ্রণ বিক্রিয়া। তো আমি 30 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি তোমাদেরকে, উত্তর করো দেখি তাড়াতাড়ি। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াকে কি বলে? দেখি কে কে উত্তর করতে পারো। একটু ভালো করে লক্ষ্য করলে উত্তর করা সোজা, একটু ঘুরিয়ে বলা, কিন্তু তেমনও ঘুরিয়ে না, জাস্ট একটু বুঝতে হবে এখানে। সময় শেষ হচ্ছে, সময় শেষ হয়েছে তোমাদের, খুব কম সংখ্যকই শুদ্ধ উত্তর করতে পেরেছো। শুদ্ধ উত্তর হলো অপশন বি। এখানে কি রয়েছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে অ্যাসিড যোগ কার সাথে বিক্রিয়া হচ্ছে, হাইড্রোক্সাইড মানে কি, হাইড্রোক্সাইড মানেই তো ক্ষার, তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া মানে কি, ইয়েস, প্রশমন বিক্রিয়া। এভাবে ভাবতেছিলে তোমরা তাহলে উত্তর করতে পারতে। তো শুদ্ধ উত্তর অপশন বি, প্রশমন ক্রিয়া। ঠিক আছে, ভেরি গুড, তো তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো শিল্প বর্জ্য জলাশয়ে ছেড়ে দেওয়া, বিভিন্ন শিল্প বর্জ্য জলাশয়ে আমরা ছেড়ে দিই, কারখানার বর্জ্যে অ্যাসিড থাকে, এই অ্যাসিডগুলা কি করে আমাদের জলের সাথে মিশে যায়, তার ফলে মাছ অন্যান্য জীবকে মেরে ফেলে, এভাবে আমাদের তাই কারখানার বর্জ্যকে ক্ষারকীয় পদার্থ দিয়ে প্রশমন করে তার ফল পরে ওটাকে বাইরে বের করতে হয়। বিভিন্ন অ্যাসিড থাকে ওইটাতে, যদি আমরা এভাবেই বাইরে আমরা যদি বের করে দিই তাহলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, জলজ উদ্ভিদের বিভিন্ন জীবের ক্ষতি হতে পারে, তাই তো এভাবে আমাদের করা উচিত। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। আজকের ক্লাসটা তোমাদের কিরকম লেগেছে এই প্রশ্নের উত্তরের সাহায্যে আমাকে জানাবে। আমি 25 সেকেন্ডের সময় দিয়ে দিয়েছি তোমাদেরকে। অপশন এ তে রয়েছে হ্যাপি, যদি আজকে ক্লাস করে খুশি থাকো তাহলে অপশন এ বলতে পারো। অপশন বি তে কোয়াইট গুড, যদি ক্লাসটা শুধু ভালো হয়েছে তাহলে অপশন বি
ক্লাস করে যদি সন্তুষ্টিপূর্বক ক্লাস থাকে তাহলে অপশন সি স্যাটিসফ্যাক্টরি। আবার ক্লাস দিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কিছু প্রবলেম হয়েছে, কিছু কনফিউশন হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে অপশন ডি বলতে পারো। তো যেরকম মিলে গেছে ক্লাসটা, তোমরা এই প্রশ্নের উত্তরের সাহায্যে আমাকে জানাতে পারো। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই, আগামী ক্লাসে আবার মিলবো আমরা। ধন্যবাদ।
Good afternoon, students. Welcome to tele education classes. So how are you doing? All right. So let's get started with our class today. Let's see what do we have in store. Okay. So what is the boy doing? You can see the boy is reading, right? Okay. Now, this is the first book I am reading. This is the first book I am reading. So you can see the word first has been highlighted, right? Okay, why it has been highlighted, we will come to know sometime later. Okay, now let's see. What are these boys doing? You can see there are three boys, right? Okay, so what are they doing? Let's see. I am standing third in the line. Okay, I am standing third in the line. First, second, third. Third in the line. Okay, so you can see again the word third has been highlighted, right? Okay, now what is this? Wow, it's a birthday celebration, right? We all love birthdays, don't we? Yeah, আমরা সবাই birthday ভালোবাসি, তাই তো? Okay, now see. Today is my third birthday. Okay, today is my third birthday. ঠিক আছে, what can we see? আমরা কি দেখছি যে প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে নিউমারিক্যালস গুলা নাম্বারস গুলা এগুলো যেরকম আমরা ইংলিশে লিখি স্পেলিং হিসাবে ওইগুলো হাইলাইটেড হয়ে আছে, তাই তো? Why, we will come to know. Okay, now let's see what is the teacher doing. The teacher is taking a class, right? So she is trying to make the students understand first, second, third, fourth, fifth, sixth. Okay, 7th, 8th, 9th, 10th, 11th, 12th, right? Okay, so okay, before moving forward, let's take up this particular question. Okay, Ram is the dash player of the team. Ram is the dash player of the team. So there are four options in front of you and you have to choose the correct option to fill in the blank. Okay, so Ram is the dash player of the team. So choose the correct option. Clear? Okay, so your time starts now. Give me your responses. Ram is the dash player of the team. A 7th, B 7, C 7er, or D none of this. Okay, so go ahead. Go ahead and tell me which option do you think is the correct option, right? Okay, go ahead. Okay, very good. All right. Okay, very good. So the correct option is, of course, option A, right? Ram is the 7th player of the team, right? Ram is the 7th player of the team. Clear? Okay, now let's move ahead and take up the class. Okay, what can you see? The boys are playing, right? What are they playing? Yeah, they are playing football. Okay, now first comes a drop, so small and light. Now, okay, look at this once again. Look at this once again. Okay, what are the boys doing? They are playing, and playing where? Playing in the rain. So now let's read a poem. First comes a drop, so small and light. This is description of the rain. So first comes a drop which is very small and light. Okay, বৃষ্টি যখন শুরু হয় প্রথমে কি ঝুম করে আসে? প্রথমে অল্প অল্প বৃষ্টি হয়, তাই তো? ড্রিজল হয় একটু একটু। Okay, so first comes a drop, so small and light. Second, a few more, they start to unite. Okay, second, a few more, they start to unite. Third, a drizzle, a gentle sound. অল্প অল্প করে বৃষ্টিটা প্রত্যেক সেকেন্ডে যেন বাড়ছে। প্রথমে একটু অল্প অল্প জল, অল্প অল্প, সেকেন্ডে কি হয় আস্তে আস্তে জলটা একটু বড় বড় ফোঁটা শুরু হয়। তারপর থার্ডে কি হয় হালকা হালকা ড্রিজল এবং বৃষ্টির শব্দটা শোনা যায়, তাই তো? Fourth, the leaves, they kiss the ground. So when it rains, the leaves, the old leaves of the tree, they fall on the ground, right? So it is told as they kiss the ground. Okay, very nice. All right. Fifth, the sand so fresh and clean. Fifth, the sand so fresh and clean, right? Okay. Sixth, the earth, a luscious green. Sixth, the earth, a luscious green. বৃষ্টি যখন হয়ে গেল তারপরে পৃথিবী কিরকম লাগে? সবকিছু ধুলা বালি সব পরিষ্কার হয়ে যায়, তাই তো? একদম ঝপঝপে সবুজ সবকিছু। ভেরি নাইস। ওকে, now seventh, the puddles, a child's delight. What is puddles?
Puddles, you know, right? When the water potholes get filled with water, the children do chapak chapak, so that is puddles, right? So বাচ্চারা কি করে, ওই যে গর্ততে যখন জল ভরে যায় সেই জলের মধ্যে ছাপাক ছাপাক করে না, সেটাকেই বলছে হচ্ছে পাডলস। পাডলসটা কি, চাইল্ডস ডিলাইট, বাচ্চাদের ভাল লাগে, রাইট? ওকে। 8 the sky a darker side, 8 নম্বর হচ্ছে the sky a darker side, ওকে। আস্তে আস্তে আকাশ আকাশ কালো হচ্ছে, কালো ঘন ঘন মেঘ জমছে, তাই তো। 9th the storm with thunders roared, 9th the storm with thunders roared, 10th the lightning a dazzling score, okay, 10th the lightning a dazzling score, 11th the calm after the pour, okay, 11th the calm after the pour, 12th the beauty we can't ignore. So such a nice poem, right? So 10th কি আসছে, লাইটনিং, ঝড় বাদল বৃষ্টি হচ্ছে। 11th কি হয়, সব কিছু যখন বৃষ্টি যখন শেষ হয়ে গেল, সব কিছু ঠান্ডা নির্জন, শব্দ নাই। 12th the beauty we can't ignore, the beauty of rain. It's a very beautiful poem, isn't it? So through this poem we learned all the numbers from 1 to 12th, right? Okay, now what do you see here? There's a boy, he's in a bus station, right? Okay, so I am going on a vacation on the 13th of this month, 13th of this month, okay, 13th of this month, you understand, যে কোনো মাসের 13 তারিখ, on the 13th day of the month, okay, any 13th day of the month. All right, now what is the boy doing? The boy is studying, right? My exam starts from the 14th of this month. 14th means, say suppose 14th September, 14th October, 14th day of any month, ঠিক আছে, যে কোনো মাসের 14 নম্বর দিন, সে 14th October হোক, 14th September হোক, 14th November হোক, right? Okay, now so my exam starts from the 14th of this month, right? So let's take up this particular question. Okay, today is the dash day of this month, today is the dash day of this month, okay. So you have 4 options in front of you. 8a, this, you look at the spellings also, okay, not only the pronunciation, also the spelling. This pronunciation is 8 8 8 8, but look at the spelling also. So today is the dash day of the month, today is the dash day of the month. So which option here do you think is the correct option, right? So today is the dash day of the month, right? Okay, so go ahead and give me your responses. Which option do you think is the correct option? Today is the dash day of this month. Okay, go ahead and let me know. Today is the dash day of the month. Which is the correct option here? Go ahead. Which option is the correct option here? All right. Okay, very good. Go ahead. All right, so the correct option is, of course, option A. Today is the 8th day of this month. Today is the 8th day of this month, right? Okay, so let's move ahead with the class and let's see. Now what is the teacher doing? The teacher is again making the student read and understand the numbers, right? So we learned till 12th, now it's 13th, then 14th, then 15th, 16th, 17th. Look at the spellings also, okay, carefully look at the spelling. 17th is the spelling is SEVENTENTH, okay, 17th, right? Then after that we have 18th, then 19th, then not 20th, okay, it is 20th, right? Okay, so not 20th, it is 20th, okay, remember this. So understand the difference between these two, this spelling and this the rest all, okay. So you can see that it is TEN then TH here, okay, and here it changes from 20th, the spelling changes, right? Okay, now what is this? Wow, it's a beautiful scenery, right? Okay, now 13th, a class so bright. So now let's again read another poem. 13th, a class so bright. 14th, learning with delight, okay. 15th, new skills to acquire. 16th, knowledge to aspire, okay. Then we have 17th, friends to make. So when we are at the 17 years of our age, we make new friends, okay. We go to college, we make new friends, okay. 18th, opportunities to take.
19th, challenges to overcome. Okay. 20th, a future to become. Right? So, this is the poem. Again, through this poem, the poet is trying to make you understand all these numbers and the spellings. Okay. So, what are these numbers called? Do you have any idea? Okay, we will come to know. Now, so these are called ordinals. So these are called ordinals. Okay. So through these are, what is ordinal? First, in English, the way we write the spellings. Okay. First, second, third, fourth, fifth, sixth, till 20th, 30th, 100. So these are called ordinals. Okay. So let's look at the definition of ordinals. Ordinals are a grammatical category used to express the order or sequence of items in a series. Okay. Ordinals are a grammatical category used to express the order or sequence of items in a series. Ordinals are commonly used to indicate dates, rankings, and other instances where the order of items is important. Okay. So the word ordinals comes from the word order, right? Again, ordinals are a grammatical category used to express the order or sequence of items in a series. Order. Konta age, order or sequence. Konta age, which will come first, which will come second, which will come to the last. So order ba sequence. ঠিক আছে? Order ba sequence. সেটাকে হচ্ছে কি? Or সেটা কি দিয়ে বোঝাই আমরা? সেটা আমরা বোঝাই ordinals দিয়ে. Ordinals are commonly used to indicate dates, rankings, and other instances where the order of items is important. যেখানে order of items টা important, সেটাকেই আমরা ordinals বলি. Clear? Is that clear to you? Okay. Now, so let's take up this particular question, the third question of the day. Okay. So ordinals are commonly used to indicate dash and dash. Okay. So you have to fill in the blank, gap টা fill in the blank করতে হবে, gap টা fill up করতে হবে. কি করে fill up করবে? Sentence আছে, ordinals are commonly used to communicate dash and dash. দুটো option কি? What are the two options with which you are going to fill this sentence, right? So you have four options in front of you. So both the options have pairs. So select the correct option and then give me your responses, right? Okay, so go ahead and give me your responses. Ordinals are commonly used to indicate dash and dash. What is that? Okay, so go ahead and give me your responses. Okay, all right. So ordinals are commonly used to indicate dash and dash. Which option do you think is the correct option? Which option according to you is the correct option? Go ahead and let me know. Right? Okay, very good. So the correct option is, of course, option B, dates and rankings. So ordinals are commonly used to indicate dates and rankings, the order, the sequence, who will come first, who will come second, who is the topper, okay, who comes last, who is the second runner up. So, or when the words through which we suggest all these things, those words are called ordinals, right? Okay, so now let's look at some examples. Now, today is the first day of my school. What is the ordinal here? So ordinal is first, right? Yes, so today is the first day of my school. Today is the first day I'm going to school. First day, right? Okay. Next we have, this is the second time I will be meeting my friend. Okay, so this is the second time I will be meeting my friend. এটা হচ্ছে second time আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব. So ordinal here is second. This is the second time I will be meeting my friend. Okay. Now, the store is located on the third floor of the mall. The store is located on the third floor of the mall. So, which floor? What is the ordinal? Right. Third floor. So, third is the ordinal. The sequence, first, second, third. The order, first, second, third. Ordinals, right? Okay. Now, the fifth chapter of this book is the most interesting. Which chapter? Which ordinal? Fifth. Okay. Fifth. So fifth chapter of this book is the most interesting one. Fifth. Clear? Okay. Now, let's go ahead and see. My brother is in the 6th grade this year. My brother is in the 6th grade this year. Okay, so 6th grade. 6th. Okay, so ordinal. 6th. Okay. 6th grade, you understand? Means 6th class. Okay, class 6. Okay. So now let's see what the teacher is going to teach us next. Okay.
So how can we use ordinals? So how can we use ordinals? Now, ordinals can be used as nouns. Okay, a noun is a name of a place, a person or thing, an animal or an idea. We know this, right? Okay, so ordinal numbers can be used as nouns. Okay, so ordinal numbers are generally nouns. She was the second to arrive for the exam. Okay, so somebody came first and she was the second, so noun, right? Okay, then we have the first shall receive the best gift. So whoever will come first will receive the best gifts. Okay, the first shall receive the best gifts. So first. Okay, now in the above, the words first and second are nouns because the words first and second refer to people. তো এগুলো হচ্ছে কি noun, এখানে অর্ডিনালটা noun হিসেবে কাজ করছে। কেন noun হিসেবে কাজ করছে? Because they are referring to people. Like she was the second to arrive for the examination. So was the second person, second human to come for the examination, to the examination hall, right? Now the first shall receive the best gift. So whoever comes first, whichever student or scholar comes first will be what? The one to receive the award. So first here referring to people, that means it's noun, right? Okay, next what do we have? How can we use ordinals? Okay, so ordinals can also be used as adjectives. So one way is to use them as nouns, then we can also use them as adjectives. How? Adjectives are words that describe or modify nouns or pronouns. We all know what is adjective. Like he is a good boy. So which is the adjective here? Yes, good is the adjective. Adjective is something which qualifies the noun, right? Which talks about the quality of the noun. Okay, now I have my first exam at 9 a.m. I have my first exam at 9 a.m. So first exam, first, okay, exam at 9 a.m. Here exam first here is used as the adjective, okay, the quality. When is the exam? First. Okay, the second book in the series was even better than the first. The second book in the series was even better than the first. So second, okay, here second refers to adjective. Clear? Okay, now let's look at this. In the above sentences, the words first and second are adjectives because exam and book are noun. Okay, so exam is the noun, something which is qualifying the noun, that is the word first, that is the adjective. Similarly, the word book, okay, the second book in the series. So the word book is the noun and second is something which is qualifying the noun, the second book, right? Okay, now so let's take up this particular question before moving forward and see. Sheena secured the second place in the game. Sheena secured the second place in the game. Which word is an adjective from the above sentence? So there is a sentence given in front of you. Do you understand the question? The question is, there is a sentence given in front of you. তোমাদের একটা sentence দেওয়া আছে, সেন্টেন্সটা হচ্ছে Sheena secured the second place in the game. ঠিক আছে? Sheena secured the second place in the game. এই সেন্টেন্সটা তোমার কাছে দেওয়া আছে. What you have to do is, you have to find out the adjective from the sentence. এই সেন্টেন্সের মধ্যে adjective কোনটা আছে সেটা you have to find out. Okay? এই সেন্টেন্সে adjective কোনটা আছে? So the first word is second. First option is A, second. Option B is secured. Option C is place, or option D, game. Right? So you have to find out which word is the adjective, or which word is functioning as the adjective in the sentence. Right? Okay. So go ahead and give me your responses. Right? Okay. So go ahead. Go ahead and give me your responses. Which option here do you think is the correct option? Which option do you think is the correct option? Sheena secured the second place in the game. Which word is the adjective here? Right? Okay. Which word is the adjective here? Okay. Go ahead and tell me. All right. Go ahead and give me your responses. Which word is the adjective here in the sentence? Option A, B, C, or D? Option A, B, C, or D? Second secured game. All right. Okay. Chalo. Very good. So the correct option is, of course, option A, second, right? So Sheena secured the second place in the game. The second here is
adjective, right? Okay, because place is, or Sheena is addressed as noun here. Okay, now let's see what do we have next. Again, the another use of ordinals can be as adverbs. Ordinals can be used as adverbs. How? Adverbs are words that modify or describe verbs or adjectives. Okay, so we can use ordinals to describe adverbs. She spoke first among all the people. Okay, so first, adverb. Okay, so spoke is the verb, and the one which is qualifying the verb, that is the adverb, first. She finished second in the writing exam. Okay, so again the verb is finished and second is the adverb. In the above sentences, the words second and first are adverbs because spoke and writing are verbs, right? Because spoke and writing are verbs, right? Okay. Now, so let's take up this question. Let's see what do we have. She was the second to arrive at the party. She was the second to arrive at the party. So which part of speech does the underlined word belong to? Okay. So what is the, do you understand the question? The question is, there is a sentence given to you. She was the second to arrive at the party. This is the sentence given to you. What you have to do is, from this sentence, there is a word given, that is second, which is underlined. Okay, so you have to tell the underlined word falls within the category of which part of speech. বুঝেছো কোশ্চেনটা কি বলছে? তো সেকেন্ড শব্দটা দেখছো, সেকেন্ড শব্দটা আন্ডারলাইন করা আছে সেন্টেন্সে, তো বলছে এই সেকেন্ড শব্দটা কোন পার্ট অফ স্পিচে পড়ছে। শি ওয়াজ দ্য সেকেন্ড টু অ্যারাইভ এট দি পার্টি, কোন পার্ট অফ স্পিচে সেটা পড়ছে। ক্লিয়ার? ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও। Give me your responses. Okay, so go ahead, think, look at all the options carefully, think, and then give me your responses. Okay, go ahead. Look at each and every option very carefully, and then select your option, select your response. Okay, okay, go ahead. She was the second to arrive at the party. So which part of speech is the word second, or the word second falls under which category of part of speech? Okay, chalo, go ahead. All right, okay, very good. So second is, yes, very good, option B, noun, right? Yes, okay. So now let's see and take up this exercise. Fill in the blanks with correct ordinal numbers. Okay, so now let's take up this exercise. Let's see. Okay, so you see there are these 5 options given to you, so you have to select the proper order. So the books are in the dash spot. Which spot? Yes, they are in the second spot, right? Okay, now the calculator is in the dash spot. Which spot is it? Yes, very good, it is in the 4th spot. The calculator is in the 4th spot. Okay, now the bell is in the dash spot. Which spot? Yes, very good, it is in the 1st spot, right? Okay, now the globe is in the dash spot. Which spot? The globe is in the dash spot. Yes, very good, the globe is in the 5th spot, right? Okay, now, and the crayons is in the dash spot. Which spot? Yes, very good, the crayon is in the 3rd spot. Now look at these ordinals once again. Second, 4th, 1st, 5th, 3rd, all these are nothing but ordinals, right? Why? Because they are showing the order or the sequence of the objects that are kept. Bell is in the 1st, books are in the 2nd, crayons in the 3rd, calculator in the 4th, globe in the 5th. So all these are showing order, right? Okay, now, so let's take up this. What do we have in store for us? Okay, so this particular question, which among the following is correct? Okay, so often with numbers or dates we use ST, ND, RD or TH. So which format out of the 4 options given to you, which format do you think is the correct format here? Okay, the correct way to write it, right? Out of the 4 options. Now, so your time starts. You give me your responses first and then we will explain it. Okay, chalo. So which format out of the 4 format given to you
is the correct format. Okay, chalo, go ahead and then tell me, give me your responses. Okay, now, all right, very good, go ahead. Okay, all right, so the correct option is yes, option B, 21st, 2-1, then ST. Okay, why option A, C and D are not correct? Because 22RD means 22nd. It should be 22ND, 22nd. Okay, then option C, 24, not ND, 24th means 24TH. And then option D, 23TH, 23rd. No, it is 23rd. Okay, so it should be 23RD. So what should be the format then? The correct format is 22nd, okay, then 24th, right, and then 23rd. This is the correct way, right? So option A, C and D are wrong, and option B, 21st, is the correct option. Clear? Okay. So now let's take up this particular activity. So what we have to do here is we have to match them, right? So 10th, then, so let's match them, okay? So, okay, wait. So let's look at the activity once again and let's match them. So 10th, where will 10th come? 10th will come here, right? Okay, now where will first go? Where will first go? Tell me, where will first go? First will go where? Tell me, first will go here, right? Okay, now where will second go? Where will second go? Find out where is second. Yes, second is at the last, right? Okay, now where will third go? Tell me, where will third go? Third, where is third? Third is at the first. Okay, now after third, where will be seventh? Where should we place seventh? Seventh should be here, right? Yes. Okay, and then where is sixth? Where will be sixth? Tell me. Sixth. Sixth is in the third. Okay, and then where is ninth? The last one, where is ninth? Ninth is here in the middle. Okay, so this is the order to solve it, right? Okay, now, so let's summarize whatever we have learned today. So we have learned about what? We have learned about ordinals, right? So what are ordinals? Ordinals show the order or sequence of things, right? First, second, third, fourth, in this manner. We have, you remember, we have learned the poems. We have looked at poems, right? Okay, now let's read the definition once. So ordinals are a grammar category used to express the order or sequence of items in a series. Ordinals are commonly used to indicate dates, rankings, and other instances where the order of items is important, right? So this is what is ordinals is about, right? Okay, so before we move to the last segment, let's look at the poems, the ordinal poems that we read. Do you remember the poems, the ordinal poems that we read about the rain, right? Okay, so now let's look at the poems once again. Okay, now we will skip this because we have already solved this, and we will directly go to the poem, right? Okay, the poem on the rain. All right, let's see. So first comes a drop, so small and light first. So it is the order of the way the rain falls, okay? So first comes a drop, so small and light. Second, a few more, they start to unite, okay? Third, a drizzle, a gentle sound, all right? Fourth, the leaves, they kiss the ground, okay? Fifth, the scent, so fresh and clean. Sixth, the earth, a luscious green, okay? Seventh, the puddles, a child's delight, right? Eighth, the sky, a darker sight, okay? Ninth, the storm with thunder's roar. 10th, the lightning, a dazzling score. 11th, the calm after the pour. 12th, the beauty we can't ignore. So this is how, this is the sequence or the order of rain falling on earth.
How does rain fall on earth? This is the sequence, the order, right? Okay. Now, do you remember we read another poem, right? So we read another poem. So let's look at that particular poem. We read that poem for 13th, 14th, right? Okay, so let's look at that particular poem before ending the class. So did you like the poems? I like the poems personally very much, right? Okay, so now let's look at those poems. Okay, so you see, I already told you to note the difference in spellings between 18th, 19th and 20th, right? Look at the difference. Remember the difference in spelling and also the pronunciation. So 15th, 16th, 17th, 18th, then 19th, then 20th. Okay? Chalo. Now let's look at this poem. 13. A class so bright. 14th, learning will delight. Okay? 15th, new skills to acquire. 16th, knowledge to aspire. Okay, 17th, friends to make. 18th, opportunities to take. 19th, challenges to overcome. 20th, a future to become. Right? So, remember this poem and through that try to remember the ordinals and the spellings. Right? Okay. So, we will solve this particular question now. This is our value-based question for the day. Let's see, what is it? You were sitting in your living room and some guests arrived. What will you do? Okay, so you were sitting in your living room and some guests arrived. What will you do? What are you going to do in this situation? Okay, now, so there are two options in front of you. Stand up and greet the guests, or B, continue sitting and watch TV. So what are you going to do? So first, your time starts. So first you tell me what you are going to do, and then I will tell you what can be the correct approach to this situation. Okay, so you are sitting in your living room and you are watching TV and some guests arrive suddenly. So in this situation, what are you going to do? What will be your approach? Okay, so what will be your attitude towards the people? Will you stand up and greet them, or you will just continue sitting and you will watch the TV? So what are you going to do? Okay, so go ahead and tell me. All right. So I think the correct approach here should be option A. That is, we will switch off the TV, stand up and greet the guests. Okay, so whoever comes to us, we will greet that particular person properly. Okay, so with this, we have come to the last segment of our class, that is the feedback question. So anything and everything, your time started, anything and everything that you wish to convey to me, you can convey to me through this particular question, through the feedback question. While answering this, just remember whatever we discussed today. We discussed about ordinals. Okay, how can ordinals be used as nouns, adjectives, adverbs? Ordinals can be used. Okay, and and I told you also to note down the difference in spellings. Okay, how they are called first, second, 10th, then 11th, 12th, 13th, then when it comes to 20, it becomes 20th. So just remember that, right? Okay, so we will conclude our class here today. We will meet again very soon in our next class with a new topic. Till then, keep reading and keep learning. Thank you so much.